আজকে হচ্ছে একাদশপতি। একাদশপতি থেকে আমরা অনেক কিছু বিচার বিবেচনা করতে পারি, তার মধ্যে প্রথমেই হচ্ছে কি ইচ্ছা পূরণের ভাব। হুম। ইচ্ছা, ইনকাম। আগের দিন আমাদের কর্মপতি হয়েছিল তো। হ্যাঁ স্যার। আজকে হবে আমাদের একাদশপতি। আচ্ছা, তো কর্মপতি নিয়ে কারো কোনো প্রশ্ন? কি হচ্ছে আচ্ছা, আমাদের, আমার একটা জানার ছিল। বলুন। আমি কি কর্মপতি যদি দশম হাউসে থাকে এবং সেটা যদি শনির গৃহে থাকে, তো কর্ম নিয়ে সারাক্ষণই মানে সমস্যা হবে না? কি হয়েছে কর্মপতি মানে দশম শত্রু গৃহে হাউসে? যদি থাকে, শত্রু গৃহ। যদি কর্মপতি, হ্যাঁ, শত্রু গৃহগত হয়, তো সেক্ষেত্রে প্রবলেম হবে না কাজকর্মে? আপনি কোশ্চেনটা মানে কারোর চার্টে দেখেছেন না এমনি জাস্ট কোশ্চেন করছেন? না না, এমনি কোশ্চেন করেছি। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, কারণ কর্মপতি যদি নিজের হাউসেই থাকে তাহলে সেটা শত্রু ক্ষেত্র কি করে হয়? না ওই না, জন্য আমি বলছি যে ধরো তাও তো ঠিক। ওই জন্য আমি জিজ্ঞেস করলাম যে এটা কোথাও দেখেছেন না এমনি কোশ্চেন। না কর্মপতি, না, এমনি কোশ্চেন করেছি। হ্যাঁ বুঝতে পেরেছি। আমি তাও আরেকটু ক্লিয়ার করে দিই, কারোরই দশম ভাবের অধিপতি যদি কখনো শত্রু ক্ষেত্রে অবস্থান করে, তো তখন তার কর্ম তো অবশ্যই সেটা ম্যানিপুলেট করবে। ঠিক আছে, তো আমরা এখন ম্যানিপুলেটের ক্যালকুলেশনে যাচ্ছি না। আমরা এখন নর্মালি ভাবের অধিপতি কোন ভাবে গেলে কেমন রেজাল্ট দেবে সেটা নিয়ে আলোচনা করবো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম। একাদশপতি, হ্যাঁ, একাদশপতি এর সাথে কি কি সম্বন্ধ আছে, মানে একাদশপতি থেকে আমরা কি কি দেখতে পাবো? একাদশপতি আমাদের কি কি কারকতা বহন করে? হ্যালো। হ্যাঁ স্যার, বলবো আমি। হ্যাঁ বলুন, এক এক করে বলুন। স্যার, একাদশ ঘরের হচ্ছে আপনার লাক, তারপরে হচ্ছে আপনার বন্ধু বান্ধব এবং প্রফিট, এটা দেখা হয়। আচ্ছা, আর? ইচ্ছে পূরণের ঘর একাদশ, আচ্ছা। বড় ভাই বোন, হুম। বন্ধু। হুম। এটাই হচ্ছে সেই ইচ্ছার পূর্তির স্থান। ঠিক আছে, এখানেই হচ্ছে ব্যক্তির প্রসিদ্ধি প্রাপ্তির ঘর। আর এটাই হচ্ছে সেই মানে বাসনার ঘর, যেই বাসনা আমাদের আধ্যাত্মিক স্তরে বা মুক্তির পথে বাধার কারণে। হ্যাঁ, আমাদের জীবনে যেমন বাসনার কোনো শেষ নেই। ঠিক আছে, যতদিন না ব্যক্তির মনের বাসনা সম্পূর্ণ হয় ততদিন কিন্তু ব্যক্তির মুক্তি হয় না। সেই বাসনা পূরণ করতে তাকে বারবার বারবার জন্ম নিতে হয়। যেটা আমি আগে অলরেডি আমরা আলোচনা করেছিলাম যে আমাদের যে মন আছে না, এই মন শরীরকে পাওয়ার জন্য পরমাত্মার কাছে কন্টিনিউ প্রার্থনা করে যায়। দীর্ঘদিন প্রার্থনার পরে পরমাত্মা ওনাকে একটা শরীর দেয়, যেটাকে আমরা একটা নাম দিই। যেমন কারোর নাম অলোক হলো, কারোর নাম তাপস হলো, কারোর নাম আমার নাম হলো। ঠিক আছে, তো এই শরীরের নাম হলো, কিন্তু আত্মার কোনো নাম হয় না এবং মনের কোনো বাসনার শেষ হয় না। যার বাসনা শেষ হয় সেই একমাত্র আধ্যাত্মিক স্তরে উন্নতি লাভ করে। ঠিক আছে, সে তন্ত্র সাধক হোক বা এই জ্যোতিষের স্তরেই হোক। ঠিক আছে, যদি কেউ লোভের জন্য জ্যোতিষের ক্ষেত্রে আসে, লোভে পড়ে যেখানে প্রচুর ইনকাম আছে, প্রচুর অর্থ প্রাপ্তি আছে, তাহলে কিন্তু জ্যোতিষ তার জন্য নয়। জ্যোতিষ হচ্ছে কি অ্যাকচুয়ালি, জ্যোতিষ হচ্ছে ব্যক্তিকে একটা সঠিক রাস্তা দেখানো, যে আপনার জীবন জন্মানোর কারণ এটা নয়, আপনার জন্মানোর উদ্দেশ্য জীবনে এটা ছিল, তো আপনি এই রাস্তাতে গেলে আপনি শান্তিও পাবেন, প্রসিদ্ধিও পাবেন। ঠিক আছে, যদি আপনি উল্টো রাস্তাতে যান, কোনো ব্যক্তির জন্মছকে দেখা গেল তার অষ্টম ভাবে কর্মপতির অবস্থান। তো অষ্টম ভাব সম্পর্কে অলরেডি আমরা জানি, যেটা পীড়া বা মানসিক কষ্টের ভাব, মৃত্যুতুল্য কষ্টের ভাব। সেখানে আমাদের কর্মপতি, যেহেতু আমি আগে কর্মপতি শেষ করেছি তাই কর্মপতি দিয়ে, হ্যাঁ। তো যেহেতু আমরা 10th হাউস করেছিলাম, তো কর্মপতি যদি কারো অষ্টম ভাবে অবস্থান করে, তো তাহলে তার কর্মে কি হয়, নানা প্রকারে বাধা বিঘ্ন আসার কথা। তো একজন জ্যোতিষী একমাত্র তাকে সঠিক রাস্তা দেখানোর সামর্থ্য রাখে।
যে আপনার জীবনে এমন কোনো কর্মকে চুজ করা উচিত যেখানে আপনার রিসার্চ থাকবে, ঠিক আছে, ইনভেস্টিগেশন থাকবে, বা আপনার জীবনে এমন কর্ম করা উচিত যেখানে হঠাৎ পরিবর্তন সম্ভব। বোঝা গেল? তো মানুষকে কিভাবে রাস্তা দেখানো যায়। হয়তো মানে জীবনে এরকম কোশ্চেন খুব কম আসবে যে আহ মহারাজ আমাদেরকে একটুখানি মুক্তির পথ বলে দিন তো, যে আমাদের এই শরীরের মুক্তি কিভাবে লাভ হবে। এমন কোশ্চেন হয়তো মানে কি বলবো সারা জীবনে 5 থেকে 6 জনের কাছেই হয়তো পাবেন, ঠিক আছে। কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন কি নিয়ে থাকে? ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে গোটা 6 থেকে 7 ধরনের ম্যাক্সিমাম, এর মধ্যেই জগৎ ঘুরছে, এর মধ্যেই ঘুরছে। ভাবলে অবাক লাগে যে এত বড় দুনিয়া, কোশ্চেন মানে কোশ্চেনের প্যাটার্ন হচ্ছে 6 থেকে 7 রকমের। কি কি কোশ্চেন আসে? যে যখন কোশ্চেন আসে, ধরে নিলাম যখন টপিক উঠেছে তা আমি একটুখানি আলোচনা করেই দিই, যে মানুষের জীবনের কি কি কোশ্চেন থাকে। তো মানুষের জীবনকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করবো, একটা হচ্ছে নারী আর একটা হচ্ছে পুরুষ। হুম। তো এবার পুরুষের যখন আমরা বয়স অনুযায়ী তার মানে কোশ্চেন গুলোকে প্যাটার্ন মানে বুঝতে চেষ্টা করব, তার যখন জ্যোতিষের কাছে আসার বয়স হয়, স্বতঃস্ফূর্ত ভাবে কোনো গার্ডিয়ানের সাথে নয়, তার মানে তার বয়স মিনিমাম 20 বছর হওয়া উচিত, তাই না? এর আগে কেউ কিন্তু অ্যাস্ট্রোলজারের কাছে যায় না নিজের থেকে। হ্যাঁ, ওরকম মানে আপনার ওরকম একটা 22 অ্যাভারেজ। থেকেই মোটামুটি স্টার্ট হয়ে যায়। হ্যাঁ। তো এবার তখন তার প্রথম একটা ছেলের কোশ্চেন কি থাকে, যে স্যার আমার কর্ম সম্পর্কে বলুন, আমার কেরিয়ার সম্পর্কে বলুন, ঠিক আছে, ওটাই তার ফার্স্ট কোশ্চেন থাকে, যে আমার কেরিয়ার। সেকেন্ড কোশ্চেন কি থাকে, কেউ বলতে পারবে? সেকেন্ড কোশ্চেন কি হতে পারে? স্যার বিবাহ। সেকেন্ড বিবাহ। কোশ্চেন হচ্ছে আর্থিক স্থিতি, যে আমার মানে পয়সা কেমন হবে, ঠিক আছে, ইকোনমিক সাইড। তারপরে গিয়ে পুরুষরা বিয়ের চিন্তা করে, যে আমার বিবাহ কি অবস্থা হবে, কবে হবে, ইত্যাদি ইত্যাদি, বা কেমন হবে বিবাহিত জীবন, কেমন হবে, কার সাথে বিয়ে হবে, অমুকের সাথে যে আমার রিলেশনশিপ আছে সেটা কি আদৌ হবে কিনা, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। কোশ্চেন কি কি হচ্ছে? প্রথমে হচ্ছে তার কর্ম, তারপর হচ্ছে কার্মিক স্থিতি, তার মানে ইকোনমিক অবস্থা, তারপরে আসে ম্যারেজ, ম্যারেজ লাইফ, তারপরে কি হয়, বাড়ি করব কবে, গাড়ি নেব কবে, ঠিক আছে। পুরুষদের চিন্তাধারা ঠিক এমন ক্যাটাগরির হয়। শেষে গিয়ে সন্তানের পড়াশোনা কেমন হবে, ইত্যাদি ইত্যাদি। এরপরে আর ছেলেদের সাধারণত কোশ্চেন থাকে না। এরপরে যদি আমরা এটা নারীদের কাছে এবং মেয়েদের কাছে যাই, তাদের প্রথম কোশ্চেনই হচ্ছে ম্যারেজ। তাদের সর্বপ্রথম কোশ্চেন ওনারা যেটা নিয়ে বেশি চিন্তায় থাকে, তারা সেটা হচ্ছে ম্যারেজ। তারপরে কেরিয়ার, তারপর হচ্ছে সন্তান, ম্যারেজ লাইফ, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। ব্যাস এইটুকুর মধ্যেই জীবন সীমাবদ্ধ, এর বাইরে কোশ্চেন খুব কম আসে। বোঝা গেল? এর বাইরে যখন ব্যক্তির বয়স মোটামুটি ওই 40-50-এর কাছাকাছি চলে যায়, তখন আসে কি বিজনেস, যে আমার বিজনেসে গ্রোথ হচ্ছে না কেন, বা পয়সা আটকে আছে সেটা আসছে না কেন, বা আমি একটা সম্পত্তি নিতে চাইছি বা ফ্ল্যাট বা বাড়ি গাড়ি নিতে চাইছি, সেটার জন্য একটা শুভ মুহূর্ত দেখে দিন, বা এটা নিতে পারছি না কেন, ইত্যাদি। এইটুকুর মধ্যেই জীবন সীমাবদ্ধ থাকে, এর বাইরে আর কিছু ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে না। বোঝা গেল? এইটুকুর মধ্যেই 95% মানুষ এই চক্রটুকুর মধ্যেই ঘুরতে থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এইটুকু বোঝা গেল। তা আমাদের যদি কখনো বড় অ্যাস্ট্রোলজার হতে হয়, আমাদের অবশ্যই প্রত্যেকেই হব আশা করি, ঠিক আছে। তো আমাদেরকে এই সাইটগুলো ভালো করে শিখে নিতে হবে, যাতে কোনো কোশ্চেন আমাদের কাছ থেকে মিস না হয়, ঠিক আছে। তো যাই হোক, আমরা আবার টপিকে আসি। আজকে হচ্ছে একাদশপতি। একাদশপতি থেকে আমরা অনেক কিছু বিচার বিবেচনা করতে পারি, তার মধ্যে প্রথমেই হচ্ছে কি ইচ্ছা পূরণের ভাব। হুম। ইচ্ছা, ইনকাম, ঠিক আছে, এটাকে লাভেশও বলা হয়, লাভের ভাব। আর তাহলে ব্যয়ের ভাব কোনটা, ক্ষতির ভাব কোনটা? স্যার দ্বাদশ। একদম দ্বাদশ। দ্বাদশ ভাব। হুম। তো তাহলে একাদশপতির যে কারকতা আছে সেটা সঙ্গে করে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে প্রত্যেকটা ভাবে যখন আমরা দেখব অবস্থান অনুযায়ী, তাদের প্রেডিকশন আলাদা আলাদা হয়ে যাবে। এবার তাহলে এটা যদি লগ্ন ভাবে অবস্থান করে তাহলে কি হবে?
একাদশপতি যদি লগ্নে অবস্থান করে তাহলে কি কি হতে পারে? জাতক কি ভাগ্যবান হবে? গুড। স্যার এরা প্রচুর ধনবান হবে, প্রথম কথা হচ্ছে প্রচুর অর্থ সম্পদের মালিক হবে, সমস্ত ইচ্ছা, এদের অনেক ইচ্ছা পূরণ হবে জীবনে। তারপরে স্যার এদের ওই ইনকাম ছাড়া অন্য কিছু চেনে না, ইনকাম ছাড়া অন্য কিছু বুঝবে না, ইনকামের প্রতি তার আকর্ষণ থাকবে একটা। এবং সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হবে স্যার, যেহেতু 11 হাউস থেকে আমাদের সমাজটা বোঝায়, একজন হ্যাঁ। সমাজে খুব মানি ব্যক্তি হিসেবে মানে খ্যাতি আর থাকবে স্যার। হ্যাঁ, প্রভাবশালী ব্যক্তিত্বের মধ্যে উনি থাকবে। বড় ভাই বোনেদের সম্পর্ক ভালো, একদম। বড় ভাই বোন। বন্ধু বান্ধবরা এনাদেরকে ভীষণ পরিমাণে হেল্প করবে, বড় ভাই বোন এনাদেরকে সাপোর্ট করবে, ঠিক আছে। তবে এদেরও কিছু নেগেটিভ দিক আমরা যদি বিচার করতে যাই, এদের নেগেটিভ দিক কি কি হতে পারে? স্যার আপনি বললেন না যে এটা বাসনার ঘর হচ্ছে ঠিকই, কিন্তু আপনার আধ্যাত্মিক এবং মুক্তির পথে বাধা দেয়। হুম। তো একটা টাইমে তো তারা ওইটা নিয়ে খুব ডিপ্রেশনে ভুগতে পারে যে লাইফে তো সমস্ত কিছুই পেলাম, হ্যাঁ, কিন্তু শান্তি মানে পেলাম না। শান্তির পথটা পেলাম না। একদম হ্যাঁ। একদম রাইট, একদম ঠিক। এরা অতিরিক্ত মানে মেটেরিয়ালিস্টিক হয়ে যায়, মানে আমার এটা চাই তো চাই, ওর পেছনেই পড়ে যায়, যতক্ষণ না পর্যন্ত সেটা প্রাপ্তি হচ্ছে ততক্ষণ ওই ব্যক্তির মধ্যে শান্তি নেই, ঠিক আছে। প্রাপ্তি হলে আবার নতুন ইচ্ছার জন্ম, আবার নতুন ইচ্ছার জন্ম, ওই ইচ্ছার কোনো শেষ হয় না। ওকে, তো এই এমন মানুষ আমরা দেখতে পাই যে বয়স হয়ে গেছে, ঠিক আছে, একদম মানে শেষের দিকে জীবনের, তারপরেও তার কিন্তু মনের জোর এত বেশি, এটা লাগবে ওটা লাগবে, এটা করতে হবে সেটা করতে হবে, অথচ শরীর সাথ দিচ্ছে না, তারপর ওনার ইচ্ছার কোনোদিন শেষ হয় না, ঠিক আছে। এই ধরনের ব্যক্তিদের মধ্যে এটা দেখতে পাওয়া যায়। আচ্ছা, এনাদের স্বাস্থ্যের হানি হয় কেন? স্বাস্থ্যহানি কেন? একাদশ থেকে লগ্নে যদি আসে তাহলে এটা কত নাম্বার ঘর আসে? থার্ড হাউস স্যার। এদের 3 নাম্বার স্যার। এদের এই যে ইচ্ছা পূরণের জন্য এত পরিমাণে এই ব্যক্তিকে ছুটতে হয়, তার শরীরকে মেনটেন করার সময় নেই তার, বোঝা গেল? এই জন্য এদের স্বাস্থ্যের অবনতি হতেই থাকে, কোনো বড় দীর্ঘস্থায়ী নানা রকম ক্রনিক রোগও হয়ে যেতে পারে এনাদের, তারপরে এনাদের ইচ্ছার মৃত্যু হয় না যদি না নিজে সাবধানে থাকে, এবং যদি তাকে কোনো শুভ গ্রহের দৃষ্টি মধ্যে যদি না আসে, ঠিক আছে। তাহলে বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে তো সব ব্যালেন্স, ওকে, সব নবম ভাবকে খুব স্ট্রং করে রেখেছে। নবম ভাব কি? তার মধ্যে ধার্মিক চেতনা, যে আমি যে এত পাগলের মতো ছুটছি, কেন ছুটছি, এই কেন ছুটছি কোশ্চেনটা তখনই আসবে যখন তার মধ্যে নবম ভাব জাগ্রত থাকবে। ওকে, বোঝা গেল? এবার যদি আমরা স্যার দ্বিতীয়, এখানে নবম নবম ভাব যে জাগ্রত থাকবে, মানে এটা কি নবমপতি বলশালী, নবম ভাব উচ্চস্থ, এরকম হলেই তো জাগ্রত হয় নাকি স্যার? হুম, ভীষণভাবে শুভ হয়েছে, নবমপতি বলশালী এবং নবম ভাব উচ্চস্থ, হ্যাঁ তাহলে জাগ্রত হলো, এটাই তো? হ্যাঁ, অথবা নবমপতি নিজেই দৃষ্টি দিয়েছে লগ্নে, ঠিক আছে, বা লগ্নে নিজেও অবস্থান করেছে, তাহলেও হবে, মানে কনজাংশনে থাকবে, তাহলেও হবে, বোঝা গেল? এবার একাদশপতি যদি আমরা দ্বিতীয় ভাবে অবস্থান করাই, তাহলে হচ্ছে আপনার ওরা লাকলি তো অনেক অর্থের মালিক হতে পারে, মানে কপালের জোরেই ভালো টাকা পয়সার ইয়ে হবে। এটা হচ্ছে আর মহাধন হচ্ছে যোগ, মানে কোটিপতি হওয়ার যোগ। কারো আছে এখানে? স্যার আমার আছে। ব্যাস, আগের দিন বলেছি ছাপাখানা একটা বানাতেই হবে, টাকশাল। আচ্ছা, আমরা খুব ভালো। মঙ্গলকে নিয়ে আছে স্যার, আছেই শুধু নয়, আমরা মঙ্গলকে নিয়ে আছে, ওই ঘরই মঙ্গল উচ্চস্থ আছে। ওই জন্য আপনার মধ্যে মধ্যে শুধু তাড়াহুড়ো, তাই তো? আচ্ছা, নেক্সট অসিদার। আর স্যার এরা সম্ভবত মনে হচ্ছে যে খাওয়া দাওয়া করে খুব তৃপ্তি পেতে পারে আর কি। যদি প্রসিদ্ধ লাভের সঙ্গে যদি আমি খাবার দাবারটা অ্যাড করি, তো সেই ক্ষেত্রে মানে মানে যেটা যারা ভালো খেতে ভালোবাসে তাদের কি বলে, তারা কি সেইটাই আচ্ছা, নতুন 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 ডিশ স্যার খাওয়ার এরা ইচ্ছা। আত্মীয় স্বজনের থেকেও লাভবান হতে পারে জীবনে, কারণ যেহেতু দ্বিতীয় ঘর থেকে আমাদের পরিবার বিচার হয়। হুম হুম
আচ্ছা, এর পরেরটা স্বর্ণালী দি বলবে। দিদি বলুন কিছু। বড় দাদার থেকে সাহায্য পেতে পারে। বড় দাদা, জ্যেষ্ঠ ভ্রাতা। মানে একাদশপতি বড় দাদা সেকেন্ড হাউসে গেছে, তাই তো? বড় ভাই বোন সেকেন্ড হাউসে হুম। গেছে, তাহলে কি হয় এটা? হ্যাঁ, এবং স্যার এখানে কি দ্বিতীয় ভাব থেকে আমরা বাক্য বাদ- এই ভাষা বিচার করি, যেমন তো সেখানে কি সেলসম্যান হতে পারে? একদম হতে পারে, মানে কথাবার্তার মাধ্যমে উনি ইচ্ছা পূরণ বা লাভ ইত্যাদি করতে পারে। উনি ভালো টিচার হতে পারে, সেলসের কাজ করতে পারে, ঠিক আছে, মোটিভেশনাল স্পিকার হতে পারে, ঠিক আছে, ভালো কনসালটেন্ট হতে পারে। এরপরে তো আর আপাতত আমার মনে আসছে না। এরপরে যদি কিছু থেকে থাকে যেটা আমাদের মুখের ভাষার দ্বারা বাণীর দ্বারা করা সম্ভব, তো সেটা করতে পারে। উনি ভালো বক্তা হতে পারে, স্টোরি রিডার হতে পারে, ঠিক আছে, একজন ভালো পাঠক হতে পারে। ব্যাংকের মাধ্যমে তো কোনো অর্থ উপার্জন করতে পারেন। হ্যাঁ, দ্বিতীয় ঘর তো ব্যাংকের মাধ্যমে কোনো ইনভেস্ট যদি করেন, তার হুম, মাধ্যমে তো অর্থ উপার্জন। অবশ্যই করতে পারে। দ্বিতীয় ভাব হচ্ছে ব্যাংকিং সেক্টর। একটা একদম। তীর্থ ভ্রমণকারী হতে পারে কি জানো? তীর্থ ভ্রমণকারী কেন? কারণ একাদশ স্থান থেকে সিদ্ধিও দেখা হয়, সেহেতু দ্বিতীয় স্থানে গেছে যে। কি কি একাদশ স্থান বুঝতে পারলাম না, কেটে এলো। একাদশপতি, যেহেতু একাদশপতি মানে একাদশ থেকে দেখা হয় আবার যে সিদ্ধি, তো সেক্ষেত্রে কি জাতক তীর্থ ভ্রমণকারী হয়? সিদ্ধি, সিদ্ধি একাদশ ভাব না তো। ও, সিদ্ধি মানে তাহলে আমি ভুল লিখেছিলাম হয়তো। একাদশ ভাব হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে ইচ্ছা পূরণ। একটা কারো কথার প্রমাণে আমি সিদ্ধি লিখেছিলাম। দেখুন, একাদশপতি যখন দ্বিতীয় কি ভাবে বলে? আসে, ব্যক্তি পারিবারিক সূত্রে লাভবান হন, ঠিক আছে, পরিবারের থেকে অর্থ প্রাপ্ত করতে পারেন, বা এই ব্যক্তি যখন জন্মগ্রহণ করবেন তখন ওই পরিবার ধনী হয়ে যাবেন, ঠিক আছে। ওই পরিবারে, ওনার যে পরিবার, ওই পরিবারে বড় দাদার একটা বিশেষ কৃতিত্ব থাকবে পরিবারে, হ্যাঁ, ওনার দাদার একটা বিশেষ একটা ভ্যালুয়েবল স্থান থাকবে, মানে মান্যগণ্য আর কি পরিবারের জন্য। কেন? একাদশ ভাব হচ্ছে বড় ভাই বোন। ওই বড় ভাই বোন গেছে নিজের পরিবারে, তো পরিবারে অবশ্যই তাদের একটা কৃতিত্ব থাকবে। তারপরে দ্বিতীয় ভাব হচ্ছে যে, যেটা অসিদ্ধা বলছিল, নতুন নতুন ডিশ খাওয়ার ইচ্ছে, ওটা ভীষণ একটু ফুডি টাইপের হতে পারে, কারণ দ্বিতীয় ভাব হচ্ছে খাদ্যের ভাব। বোঝা গেল? এরা গলার নানা রকম মানে টিউনিং চেঞ্জ করে করে অর্থ উপার্জন করতে পারে, যেটা আমরা এখন কি বলি, এটাকে মিমিক্রি না কি বলে, তাই তো? যে একই হ্যাঁ, একই ব্যক্তি, একই ব্যক্তি নানা ভাষায় কথা বলছে, নানা রকম মানে সাউন্ড রিলিজ করতে পারছে। ডাবিং হ্যাঁ, করার, ওটা হ্যাঁ, বলছো? অবশ্যই ডাবিং করে অবশ্যই যেটা করতে সাউথ পারে। ইন্ডিয়ান মুভি থেকে যে সিস্টেমটা আর কি। ডাবিং করতে পারে, কার্টুনের পিছনে যে ভয়েস দিচ্ছে সেটাও হতে পারে। হুম হুম হুম। অর্থাৎ যেটা একদম সরল কথায় হচ্ছে যে তার ভয়েস, ঠিক আছে, বাণী, ভাষা, তার দ্বারা ইনকাম হবে, ঠিক আছে, তার দ্বারা লাভ হবে। ওকে, বোঝা গেল? স্যার মাও তো সাহায্য করতে পারে এক্ষেত্রে। হুম, না, মায়ের থেকেও তো ইচ্ছা পূরণ হতে পারে। ওই ফোর্থ হাউসটাই, 11th প্রতি হ্যাঁ, ফোর্থ হাউস এসছে, তাই পরিবার তো, হ্যাঁ, পরিবার তো ওনাকে অবশ্যই হেল্প করবে। এবার সারা সম্পূর্ণ পরিবারই তারা হেল্প করবে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, সেকেন্ড হুম, হাউস থেকে রত্ন দেখা হয়, ঠিক আছে, রত্ন, তো এই ব্যক্তি রত্ন রিলেটেড বিজনেসও করতে পারে। রত্ন কি? এই যে স্টোন, দামি দামি স্টোন যেগুলো, এরা ওই ধরনের গহনা, রত্ন ইত্যাদি বিজনেস করতে পারে। রেস্তোরাঁ খুলতে পারে, কারণ যেহেতু ইনি নিজেই ফুডি, ঠিক আছে, ফুড ইন্ডাস্ট্রিতে থাকতে পারে। বাকিটা এবার ওই ব্যক্তির গ্রহরা ডিসাইড করবে, হ্যাঁ, বাকিটুকু। বোঝা গেল? হ্যাঁ স্যার, বোঝা গেছে স্যার। হ্যাঁ যদি স্যার, বুঝতে একাদশ, পেরেছি। এদের একাদশপতি যদি অশুভ অবস্থায় থাকে না, তাহলে এদের মানে খাদ্যাভ্যাসের মধ্যে বিশাল একটা অনিয়মিত একটা সিস্টেম দেখা যেতে পারে, ঠিক আছে, নিয়ন্ত্রণ নেই ওর মধ্যে। এমন অনেক ব্যক্তি আছে
যে খাবার দেখলে মাথা খারাপ হয়ে যায়, তাই না? তার মধ্যে সম্মান থাকে না, ইত্যাদি ইত্যাদি, বা পেটের সমস্যায় ভুগতে পারে, ঠিক আছে? যে মানে এত খেয়ে যাচ্ছে তার আর মানে খিদে আর মিটছে না, এমন ধরনের ব্যক্তি সমাজে অনেক আছে। তো এদের ক্ষেত্রে সেটা হতে পারে। হুম, সেটা তার গ্রহ বলবে। ওকে, তারপরে আর কি আমরা যদি এবার তৃতীয় ভাবে নিয়ে আসি, তাহলে কি কি হতে পারে? হুম, ছোট ছোট ট্রাভেলের মধ্যে দিয়েও তো ইচ্ছা পূরণ হতে পারে। আচ্ছা, আর কমিশন এজেন্সির কোনো বিজনেসের থেকেও তা লাভ আসতে পারে। সব থেকে সিম্পল জিনিস হচ্ছে, আমরা তৃতীয় ভাবকে কি বলেছিলাম? ইন্টারনেট, তাই তো? ইন্টারনেটের সাথে মিডিয়া। হ্যাঁ, ইন্টারনেটের হ্যাঁ, মিডিয়া, মিডিয়া। তাহলে উনি ভালো একজন কমিউনিকেশন আর ইউটিউবার কি। হতে পারে, একজন ভালো নিউজ রিপোর্টার হতে পারে, একজন ভালো হয়তো দেখা হলো মানে নিউজ চ্যানেলই খুলে বসলো, ঠিক আছে? খুব ভালো সোশ্যাল মিডিয়ার একজন পপুলার ব্যক্তি হতে পারে, সাংবাদিকতা করতে পারে, ঠিক আছে? অনলাইন মার্কেটিং করতে পারে, লেখালেখি করতে পারে, অর্থাৎ তৃতীয় ভাবে যাই করবে ওই ব্যক্তি সেটাতেই লাভবান হবে। কারণ একাদশপতি কি? লাভেশ, লাভ। তৃতীয় ভাবে এসছে, অর্থাৎ তৃতীয় ভাবের কর্ম করলেই একাদশপতি তার প্রফিট দেবে, তাই তো? তৃতীয় ভাব হচ্ছে কি? নিজের পরাক্রম ভাব, তাই না? নিজের স্কিল, নিজের মধ্যে যে মানে যেটা উনি করতে পারেন, যে ওনার প্রতিভা, হিডেন ট্যালেন্ট যেটা আমরা বলি না কেন, বা হবিজ, তো সেই সমস্ত উনি যদি ইউজ করেন তাহলে একাদশপতি তাকে প্রফিট অবশ্যই দিয়ে যাবে, ঠিক আছে? ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর বিজনেস করতে পারে, কুরিয়ার সার্ভিস করতে পারে, ঠিক আছে? ট্রান্সপোর্টারদের বিজনেসে অবশ্যই ভালো আয়ের যোগ আছে এনাদের ক্ষেত্রে। ছোট ছোট ট্যুর তো, হুম। তবে ইনি কিন্তু লং ট্যুরের জন্য এটা সুইটেবল নয়, লং ট্যুর এখান থেকে নয়। হুম, বোঝা গেল? তবে যেহেতু এটা তৃতীয় ভাব, তাকে পরাক্রম তো করতে হবে। এটা কিন্তু দ্বিতীয় ভাবের মতো মানে জন্মসূত্রে ভাগ্যবান বা প্রথম ভাবের মতো একেবারে ভাগ্য নিয়ে জন্মাবেন না। হ্যাঁ, এনাকে পরাক্রম অর্থাৎ চেষ্টা করতেই হবে, চেষ্টা করবে লাভবান হবে, বিনা চেষ্টায় কিচ্ছু হবে না। হ্যাঁ, পরিশ্রমের মাধ্যমে খুব ভালো অর্থ উপার্জন এনাদের জীবনে হবেই হবে। কোনো জিনিস কিন্তু সহজে আসবে না, আপনাকে পরিশ্রম করতে হবে। হ্যাঁ, বোঝা গেল? অনেকের ক্ষেত্রে কি হয়, পরিশ্রম করে কিন্তু রেজাল্ট আসে না, এনাদের ক্ষেত্রে সেটা না, পরিশ্রম সামান্য করবে কিন্তু রেজাল্ট ভালো লেভেলের পাবে, কিন্তু পরিশ্রম এনাকে করতেই হবে। বোঝা গেল? আর কি কি আছে, আর কি কি বলা যেতে পারে? তৃতীয় তৃতীয় ভাবের আর কি কি কারক তত্ত্ব যেগুলো আমাদের হারিয়ে গেছে? ভাই বোন, তাই না? ছোট ভাই বোন, তো ছোট ভাই বোন ওনার ওই ব্যক্তির ইচ্ছা পূরণে বিশেষ সহায়ক হবে। একাদশ ভাব মানে যে অর্থ ইনকাম তা কিন্তু নয়, যে কোনো ধরনের ইচ্ছা হতে পারে, যে কোনো ধরনের ইচ্ছা, তাতে ভাই বোন সহায়ক হবে, প্রতিবেশীর থেকে লাভবান হবে। তৃতীয় ভাব হচ্ছে প্রতিবেশী, তাই না? এটুকু কি বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ স্যার। কোনো কিছু বাদ চলে যায়নি তো? ভাগবত ভাবে একাদশের এটা পঞ্চম ভাব। হ্যাঁ, পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধিমত্তা। তো ওই ব্যক্তির ক্রিয়েটিভ স্কিল কিন্তু ওনাকে ইউজ করতেই হবে। ওকে, সুজয়দা আছো? হ্যাঁ, এসছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ বলুন। হুম হুম, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছিলাম না তাই। ওকে, হুম। এবার চতুর্থ ভাবে চলে গেল একাদশপতি, এক্ষেত্রে কি কি হতে পারে? একাদশপতি চতুর্থ ভাবে গেছে, এবার এটা তাপস বলবে। শিউলি, স্যার হ্যাঁ, শিউলি। হ্যাঁ, আজকে তো জয়েন করেনি দেখছি, শিউলি ওর নাম। আছে তো, দেখাচ্ছে তো, ওই যে স্বর্ণদীপ পাল, তাই না? ওনার ছেলের নাম মনে হয় সম্ভবত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর নামই, হ্যাঁ হ্যাঁ। উনি এসছে তো।
হ্যাঁ দাদা, আছি ওখানে। বলুন। 11th হাউসের অধিপতি যখন বা 11th লর্ড যখন 4th হাউসে আসে, এটা জাতকের বাড়িতে বসে ইনকাম হতে পারে, মায়ের কাছ থেকে ইনকাম হতে পারে, বড় ভাই দেখা যাচ্ছে বাড়িতে একটা ভূমিকা রাখবে, বড় ভাই কেন অথবা ভূমিকা রাখবে? বড় ভাইয়ের সঙ্গে মায়ের একটা ব্যাপার থাকে, এখানে এটা বড় ভাই গ্রহ কেন নির্ধারণ আসবে? করবে কোথাও। বড় ভাইটা একাদশ ভাব থেকে দেখা হয়, বড় ভাইটা। একাদশ পতি যখন চতুর্থে গেল, হুম তখন ওখান থেকে তো একাদশ থেকে বড় ভাই দেখা হচ্ছে, চতুর্থ থেকে মা দেখা হচ্ছে, তাহলে মায়ের সঙ্গে বড় ভাইয়ের যদি গ্রহটা ভালো হয় তাহলে খুব ভালো একটা সম্পর্ক, বন্ডিং তৈরি হবে। ওকে, না পরিবারে কিন্তু হবে না, এটা মায়ের সাথে সম্পর্ক হচ্ছে। হ্যাঁ, ওকে, পরিবারেও তার একটা ভূমিকা থাকতে পারে। স্যার এটা গাড়ির পরিবার ব্যবসা বলবো। করতে পারলে বা পারলে বোধহয় তার ভালো প্রফিটের ব্যাপারটা আসতে পারে। একদম তাই, অবশ্যই। আর জমি জমি জমা সংক্রান্ত কাজ করেও ইনকাম হতে পারে। অবশ্যই, আর রিয়েল এস্টেট রয়েছে তো। সাইকোলজিস্ট হুম সাইকোলজিস্ট জাতীয় কাজ করেও টাকা উপার্জন করতে পারে। ওকে, তারপরে সাইকোলজি কেন সেটা শিক্ষা, একটু লজিক বলে দিন, বাকিদেরও বুঝতে সুবিধা হবে। ওটা তো ফোর্থ হাউস তো মনও বোঝায়, তারা তো মনটাকে মানে রিসার্চ করে তো, সেটা বলছি। না ঠিক, আমি ফোর্থ হাউস ডিনাই করছি না, অবশ্যই ঠিক আছে। সাইকোলজিস্ট তো মনেরই ডাক্তার, সেই একদম। হিসাবে বললাম, সেই থেকে ইনকাম। হুম সাইকিয়াট্রিস্ট আর শিক্ষা থেকেও ধন হতে পারে, আসতে পারে। হুম ইনকাম হতে পারে শিক্ষার ঘর। অবশ্যই। স্যার আর একটা কি, আর কেউ কিছু বলতে পারে? তাই মায়ের সেবা করলেও আপনার উপার্জন হবে, 6th হাউস যদি বোঝায়, সেবার হ্যাঁ, ঘর ওটা। এটা আমরা সেবাই একমাত্র ডাইরেক্ট বলতে পারবো না, ঠিক আছে, ওই ব্যক্তি মায়ের থেকে লাভবান হবে, ঠিক আছে। আচ্ছা। হুম আর বাস্তু কনসালটেন্সি করেও তো ইনকাম করা যায়, বাস্তু বাহ, তো বোঝায় এটা। একদম ঠিক, যেহেতু এটা গৃহ সুখ, তাই না? হ্যাঁ, ঠিক আছে। এবার বাড়িতে আত্মীয় বাস্তু যখন স্বজনের আপনি আসা যাওয়া, বলবেন বন্ধু না বান্ধবের দিদি, আসা যাওয়াটা একটু বেশি হবে। অর্পিতা দি, বাস্তু যখন আপনি বলবেন তখন দেখতে হবে যে হ্যাঁ, মঙ্গলের কি অবস্থান। মঙ্গল হচ্ছে ভূমির কারক, হ্যাঁ, হ্যাঁ। বোঝা গেল? মঙ্গল এটা যদি হচ্ছে ভূমির কারক। ফোর্থ হাউসে যদি মঙ্গল বসে থাকে তাহলে মানে আরো ভালো হবে নাকি খুব ভালো হবে, বাস্তু? একদম। হ্যাঁ, আর যদি শনি বসে থাকে তাহলে কি হবে? তাহলে তো ভালো হবে না, মানে মানে ডিস্টার্ব দেবে নাকি? একাদশপতি দেখা গেল শনি, মানে লাভের অধিপতি শনি, উনি 4th হাউসে বসে আছে, তাহলে কি ওই ব্যক্তি বাস্তু কনসালটেন্ট হতে পারে? হতে পারে পুরনো বাড়ি এগুলোর ক্ষেত্রে নাকি? হতে পারে, হতে পারে, ঠিক আছে। হতে পারে পুরনো হুম। বাড়ি। শনি যেহেতু শনি একাদশপতি, হচ্ছে সে তো কিছু দেবে। ইনফ্রাস্ট্রাকচার, শনি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, হ্যাঁ, হ্যাঁ। মঙ্গল হচ্ছে হ্যাঁ, তার মধ্যে এনার্জি দেয়। ধরুন যে কোনো একটা ঘর আপনি দাঁড় করাবেন, শনি হচ্ছে মাটির নিচে যে বেস ভিত, ওটাই হচ্ছে শনি। ওপরে যেটা ধরে রেখেছে সেটা হচ্ছে মঙ্গল, ভূমির কারক, হ্যাঁ, আচ্ছা, বোঝা গেল? হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে, তো তাহলে আমরা একাদশ ভাবের অধিপতি 4th হাউসটা খুব ভালোভাবে আমরা বলেছি, সবাই মিলে বলেছি, ভালো হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কি বলেছিলাম? রিয়েল এস্টেট, যে কোনো সম্পত্তি রিলেটেড, অর্থাৎ প্রমোটারি বিজনেস, ঠিক আছে, ফ্ল্যাটের বিজনেস, প্রমোটারি বিজনেস, তার মধ্যে যে কোনো হচ্ছে আরে কনস্ট্রাকশনের যে দোকানগুলো হয় না, ওনাকে কি, ওটাকে বিল্ডার্স এর দোকান, ঠিক আছে, ওই ধরনের মানে কর্মকাণ্ডকে লেখাপড়ার জায়গাটা, প্রাথমিক শিক্ষার জায়গাটা বেশ ভালো হবে, এটা বলা যায়। অবশ্যই হবে, শিক্ষার জায়গাটা। হ্যাঁ। তারপরে উনি নিজে একজন শিক্ষক হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে, শিক্ষা ক্ষেত্র থেকে ওনার বিশেষ লাভ হবে। হয়তো দেখলো উনি এখন স্টুডেন্ট, তাহলে নানা প্রকারের যে সরকারি নানা রকমের যে সাহায্যের অর্থ, উনি সেটাও পেতে পারেন, ঠিক আছে। এদের পড়াশোনার ভাবও ভালো হবে, কারণ পড়াশোনার মাধ্যমে তো ইচ্ছা পূরণ হবে, ঠিক আছে। এবার এই ধরনের ব্যক্তির কি হয়, যেহেতু 6th হাউসে বসে আছে, তো মনে নানা প্রকারের কি হয়, বাসনা এত জন্মাতে থাকে, এত জন্মাতে থাকে, যে এনার মনের শান্তিতে বিঘ্ন উৎপন্ন করে, ঠিক আছে। এনার এই বাসনার জগতে অনেক প্রকারের শত্রু উৎপন্ন হয়, কারণ 11th 6th হাউসে গেছে, তাই তো, একাদশ থেকে এটা 6 এ গেছে, তো বোঝা গেল? তো এরা যে ঘর বাড়ি করবে, হ্যাঁ যাই স্যার। করবে, এরাই একমাত্র সেই ব্যক্তি যারা লোন নিয়ে এই প্রমোটারি বিজনেস করে,
মানে এর মধ্যে লোন থাকবে, লোন থাকলে খুব সুন্দর রেজাল্ট দেবে। ওকে, আর যদি ব্যক্তি আচ্ছা লোন স্যার, না নিয়ে আর করে একটা তাহলে কি কন্ডিশন হবে? কি? যদি লোন না নিয়ে করে তাহলে এই ব্যক্তির বিজনেসের ক্ষেত্রে কিছুটা পিছটান দেবেই দেবে, কারণ এটা তো লোন তো নেওয়ার চেষ্টা করবে, তো ওই ব্যক্তি দেখছে যে নিজের লোন নিচ্ছে না, তাহলে বিজনেস ডুবিয়েও লোন নেওয়া হবে। আচ্ছা, এবার কি বলছিলেন বলুন। আচ্ছা, বলছিলাম যে ধরুন অনেক ক্ষেত্রে হয় না যে ধরুন একটা ফ্যামিলিতে বড় ভাই সবাই মিলে একসঙ্গে বসবাস করছে। হুম, এবার জাতকের তো বড় ভাই একসঙ্গে বসবাস করছে, তো সেই ক্ষেত্রে কি তাকে পেটিশন করা যেতে পারে যে তুমি যতদিন দাদার সঙ্গে বা বড় ভাইয়ের সঙ্গে একসঙ্গে সংসার জীবন করবে ততদিন তোমার ভালো আয় উন্নতি হবে বা ভালো থাকবে, হুম। যখনই আলাদা হয়ে যাবে তখন তার হয়তো সাডেনলি একটা ফল আসতে পারে। এটার ভালো এটাও হতে পারে। আরেকটা কম্বিনেশন হচ্ছে এই 11th লর্ড যদি 9th হাউসে চলে যায় তাহলে সেটা আরো ভালো প্রেডিকশন দেবে। 9th হাউস বোঝা গেল, আচ্ছা। বা নবম হুম, পতির হুম, সাথে কনজাংশন হলো, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, যদি নবম পতির সাথে কনজাংশনে আসে সেক্ষেত্রে এটা বলতে পারি। ওকে, আচ্ছা, আচ্ছা। এবার যদি আমরা ওয়ার্ক ফ্রম গাড়ি প্রাপ্তি, সুখ প্রাপ্তি, গাড়ি প্রাপ্তি এগুলোর একটা ব্যাপার আছে। হুম, বলছি ঘরে বসে ইনকাম এটা হচ্ছে বা সুখ তার কাছে চলে আসবে, সুখ সে সার্বিকভাবে সুখ প্রাপ্ত হবে। হ্যাঁ বলা যেতে পারে। আর অর্পিতা দি যেটা বলেছে সেটাও বলা যেতে পারে, ওনার ঘরে বসে ইচ্ছা পূরণ হবে। ঠিক আছে, আচ্ছা। কিন্তু স্যার এখানে তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা তো তার সাথে শত্রুতা করে দিতে পারে তার বাড়ির ক্ষেত্রে। আমি তো কারণ প্রথমেই এখানে বললাম যে তার শত্রুতা ক্ষেত্রে ঘাতক শত্রু উৎপন্ন হতে পারে, আমি তো বললাম, কারণ 11th লর্ড নিজের হাউস থেকে 6 হাউসে গেছে, অর্থাৎ 11th লর্ড ওই ইচ্ছা পূরণের কারণে শত্রুতা তৈরি করবে। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, এটাই তার মানে এই শত্রুতাটাই দেখা যাচ্ছে তার মায়ের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবে, কারণ মায়ের দিক থেকে হিসাব করে সেটা আবার অষ্টম ঘর। হ্যাঁ, ওকে, তো তাহলে আমরা যাচ্ছি এবার পঞ্চম ভাবে। একাদশপতি চলে গেছে পঞ্চমে। পঞ্চম ভাব কি কি কারক, মানে কি কি কারকতা ই করে পঞ্চম ভাবে? ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটিতে বুদ্ধি, যায়। হুম বুদ্ধিমত্তা, হুম সন্তান, পূর্বজন্মের স্বীকৃতি, তারপরে ভালো অ্যাডভাইস, আর হাতের কাজ, প্রেম, মানে তার প্রেম সম্পর্কটা ভালো হবে, প্রেমকে সে কাছে পাবে, এরকম একটা বিষয়, মানে প্রেমে সাকসেস হবে আর কি। এটা আমরা প্রেমের ক্ষেত্রে এটা সবার লাস্টে আলোচনা করবো। হ্যাঁ, আগে এর বাকিগুলো সন্তান করে প্রাপ্তি হবে খুব ভালো, এবং সন্তান থেকে প্রাপ্তি, মানে এর সন্তান খুব ভালো, সন্তান ভাগ্যটা খুবই ভালো হবে এবং সন্তান থেকেও একটা প্রাপ্তি হবে। আচ্ছা, আমি এক এক শেয়ার করে এবার আমি মার্কেটে ডিটেলসে যাই বলছি, করবে। আমি এক এক করে ডিটেলসে বলে দিচ্ছি। প্রথম হচ্ছে 11th হাউস তো ইনকামের হাউস, ঠিক আছে, লাভের হাউস। পঞ্চম ভাব হচ্ছে ক্রিয়েটিভিটি, শেয়ার মার্কেট, তাই তো, পঞ্চম ভাব বুদ্ধিমত্তা। তো এদের কি হবে, শেয়ার মার্কেট থেকে প্রচুর বিপুল পরিমাণে একটা অর্থ ইনকামের সম্ভাবনা আছে। এরা ট্রেডিং করুক, মিউচুয়াল ফান্ডে করুক, লটারির মতো ক্ষেত্রেও এদের হঠাৎ প্রাপ্তি থাকে যদি অষ্টম ভাব সাপোর্ট করে যায় তো। ঠিক আছে, আচ্ছা, এদের কি হচ্ছে, এদের মেধা যেহেতু পঞ্চম ভাব, তো মেধার মাধ্যমে প্রচুর ইনকামের সুযোগ থাকবে। মেধা, ঠিক আছে, বুদ্ধিমত্তা, এদের তীক্ষ্ণ বুদ্ধি হবে, কোনো জিনিস প্রাপ্ত করার জন্য যা যা করার তাই তাই বুদ্ধি দিয়ে করে নেবে। এদের মধ্যে ক্রিয়েটিভ স্কিল খুব ভালো থাকবে এবং তার মাধ্যমে ইনকাম হবে। ঠিক আছে, এদের শিক্ষা যা অর্জন করেছে সেই শিক্ষার মাধ্যমে ইনকাম করবে। শিক্ষার একটা প্রয়োগের স্থান, বোঝা গেল? শিল্প, সাহিত্য, বিনোদন, এন্টারটেনমেন্ট যাই করুক না কেন তাতে ইনকাম আসবে। অর্থাৎ 5th হাউস রিলেটেড উনি যদি কোনো কর্মকাণ্ড করেন তাহলে ওনার ওই ধরনের ইচ্ছা পূরণ হবে। ওই যে দিদি যেটা বললো সন্তানের মাধ্যমে সুখ লাভ,
অবশ্যই সন্তানের মাধ্যমে ইচ্ছার পূর্তি, বা দেখা গেলো কোনো জাতকের জন্মের পর তার তার যে মানে যারই কম্বিনেশন আছে, তার সন্তান জন্মানোর পরে তার সমস্ত ইচ্ছা পূরণ শুরু হয়ে গেল, তখন আমরা কি বলি, বাচ্চা এই পরিবারের জন্য ভাগ্যবান। এই হচ্ছে পঞ্চম ভাব। তারপর হচ্ছে কি, পূর্বজন্মের, যেহেতু আমাদের এটা মানে ভালো স্থান, তো পূর্বজন্মের স্বীকৃতির কারণে পঞ্চম ভাব তাহলে কি হবে, পুণ্য পুণ্যকে এক জায়গায় করে তার ইচ্ছা পূরণে সহায়ক হবে, অর্থাৎ পিতৃরাও এনাকে সাপোর্ট করবে ইচ্ছা পূরণের ক্ষেত্রে। হুম পূর্বজন্ম যখনই বলবো তখন আমাদের পিতৃদের সঙ্গে কানেক্ট হয়ে যাবো। হ্যাঁ, ওকে। এর প্রেমের যে কথা বলেছিলাম, ঠিক আছে, এটা কত নাম্বার হাউস বলছে, 11th হাউস থেকে সপ্তম। সপ্তমে, ঠিক আছে। হুম। তো প্রেমের ক্ষেত্রে এদের যখন জীবনে প্রেম আসবে তখন এদের ইচ্ছার পূরণ হবে এবং প্রেমের সম্পর্ক পরিণয় পেতে পারে, তবে সপ্তম ভাবের অধিপতির অবস্থান দেখতে হবে, নয়তো এটা প্রেম প্রেমই থেকে যাবে, বিয়ে পর্যন্ত যাবে না। কারণ সপ্তম ভাব হচ্ছে বিয়ের কারক, পঞ্চম ভাব প্রেমের কারক। পঞ্চম ভাব কিন্তু বিয়ের কারক নয়, বিয়ে দিতে পারে না, সে সে প্রেম করাতে পারে, ভালো লাগাতে পারে, কিন্তু তাকে বিয়ে পর্যন্ত নিয়ে যাবে সপ্তম ভাব। ওই জন্য আমি বললাম যে প্রেমের কথাটা আমরা সবার লাস্টে বলবো। বোঝা গেল? হ্যাঁ, প্রেম সফল হতে পারে, অনেকে তো এখন পরকীয়ার মাধ্যমে সফল করে নিচ্ছে, বা এমনও হতে পারে দুজন প্রেমিক প্রেমিকাই বিয়ে করলো না, অথচ খুব সারা জীবন ভালো প্রেমিক প্রেমিকাই রয়ে গেল, কিন্তু বিয়ে পর্যন্ত তাদের গড়ালো না। এমন অনেক কাপেল আছে যারা প্রেমিক প্রেমিকাই রয়ে গেছে, কোনোদিন সিঁদুর দিতে পারেনি, অথচ লিভিনে রয়ে যাচ্ছে। ঠিক আছে, এটুকু কি বোঝাতে পেরেছি? প্রেমের বিষয়টা বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝেছি, কারণ এখানে আমার একটু ভুল ছিল, কারণ এখানে পূর্ণতা পেতে গেলে তো সপ্তম ভাবটাকে কানেক্ট হতে হবে। একদম এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই। হুম এটুকু নিয়ে এই যে হ্যাঁ বলুন। স্যার, সমকামী ব্যাপারটা কোন ঘর থেকে বিচার করা হয় ওটা? সমকামী ব্যাপারটা বিচার করা হয় লগ্ন, অষ্টম ভাব, ঠিক আছে, সপ্তম আর অষ্টম ভাব। যখন আমরা মেডিকেলটা শিখবো সেদিন আমরা জানতে পারবো যে আমাদের শরীরের কোন রাশি কোন পার্টস কে ডিপেন্ড করে। হ্যাঁ, কোন রাশি কোন শরীরের অঙ্গকে রিপ্রেজেন্ট করে। সমকামিতা অ্যাকচুয়ালি কি জিনিস, অ্যাকচুয়ালি মেন্টালি ভাবে অন্য দিকটা, আর ফিজিক্যালি ভাবে অন্য দিকটা এসছে তার মধ্যে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে হরমোনাল ডিসব্যালেন্স, আর কিছুই নয়। তো যখন তার মধ্যে, ধরুন সে একজন মেল কিন্তু তার মেন্টালিটি হয়ে গেছে ফিমেল ক্যাটাগরি, এবার মনের ক্ষেত্রে কোন কোন দিকগুলো কানেক্টেড আর শরীরের দিক থেকে কোন কোন ভাবগুলো কানেক্টেড, যখন দুটো আলাদা আলাদা হয়ে যায় তখন এটার সম্ভাবনা থাকে। এবার মেল প্ল্যানেট কে, শুক্র, চন্দ্র, এগুলো হচ্ছে, এই দুজন হচ্ছে মেল প্ল্যানেট, সরি ফিমেল, মানে এগুলো হচ্ছে স্ত্রী কারক গ্রহ। আর বুধ হচ্ছে নপুংসক বা ক্লিব গ্রহ, উনি বাচ্চা এখনো ছোট কিন্তু ফিমেল, বুধ। এবার পুরুষ কারক গ্রহের মধ্যে কে কে পড়ে, মঙ্গল, সূর্য, বৃহস্পতি, এরা হচ্ছে পুরুষ। শনিকেও ক্লিব ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছে। সেটা আমার মনে হয় যখন আমরা মেডিকেল পড়বো তখন আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। যখন আমরা চাইল্ড অ্যাস্ট্রোলজি পড়বো, চাইল্ড বার্থ অ্যাস্ট্রোলজি, তখন আমরা প্রত্যেকটা রাশির আবার সিস্টেম আছে, কোন রাশি পুরুষ, কোন রাশি স্ত্রী, কোন রাশি ক্লিব, সেটাও আছে। এমন আমরা দেখি না যে দেখা গেল মন একরকম ভাবে কিন্তু শরীর সাথ দেয় না, ঠিক আছে, মন ইচ্ছা করছে যে চলো আমি একটু সিনেমা দেখে আসি, কিন্তু শরীর বলছে আমি আজকে ভীষণ ক্লান্ত, আমি যেতে পারছি না। শরীর এবং মনের মধ্যে দ্বন্দ্ব এরকম চলতে থাকে। এটা সবার ক্ষেত্রে নয়, যাদের রাশির কারক তত্ত্ব আলাদা হয়ে যায়, লগ্নের কারকতা আলাদা হয়ে যায়। আমি একটা সিম্পল উদাহরণ দিই, চর স্থির ডুয়েল আমরা পড়েছি না প্রথমে, পড়েছি এস আর নো, রাশির তিনটে ধরন ধরুন। হ্যাঁ স্যার পড়েছি। তো চর রাশি যাদের হয় তাদের মধ্যে সবসময় চলমান থাকার একটা প্রবৃত্তি থাকে, ঠিক আছে। আর যাদের স্থির রাশি হয় তারা সবসময় স্থির, এক জায়গায় চুপচাপ বসে থাকবো, ওতেই এনজয় হবে। তো দেখা গেল কোনো ব্যক্তির
শরীর পড়ে গেছে অর্থাৎ লগ্ন পড়ে গেছে কোনো স্থির রাশিতে, কিন্তু চন্দ্রমা কোনো মুভেবল সাইনে পড়ে গেছে বা চররাশিতে পড়েছে। শরীর স্থির, মন চঞ্চল বা চলমান হয়ে গেছে। তো তাহলে কি দুজনের মধ্যে কম্বিনেশন ভালো থাকবে? থাকবে না। শরীর বলবে আমি একটুখানি রেস্ট নেব, আমার যেতে ইচ্ছে করছে না, কিন্তু মন বলে আরে চ, এমন একটা অবস্থা। বোঝা ও গেল? স্যার, আপনি যেটা বললেন যে লগ্নর যে রাশিটা সেটা হচ্ছে আপনার স্থির হয়েছে, হুম। আর চন্দ্রমার রাশিটা মুভেবল, মানে চন্দ্রমার চলাচল হয়েছে, রাশি তাই তো? নয়, চন্দ্রমার রাশি নয়, আমার নিজেরই তো রাশি হচ্ছে চন্দ্র, যেখানে অবস্থান করবে সেটাই আমার রাশি। আর হ্যাঁ, লগ্ন হ্যাঁ, হ্যাঁ। যেখানে অবস্থান হুম, করবে হুম, সেটা আমার লগ্ন। লগ্ন শরীরকে রিপ্রেজেন্ট হুম, করে, চন্দ্রমা মনকে রিপ্রেজেন্ট করে। হুম। কারো প্রশ্ন? বুঝতে পারি। এবার চন্দ্রমা তো মন সে চাইছে যে চলুক, কিন্তু হ্যাঁ। শরীরটাকে সাথ দিচ্ছে না। না, সেই ক্ষেত্রে তারা সবসময় ভাববে কিন্তু কোনো অ্যাকশনই নিতে পারবে না, অ্যাকশনই এরকম নিতে ব্যাপারটা, হবে। তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, ওই নিজেদের মধ্যে দ্বন্দ্ব ক্রিয়া আচ্ছা, চলতে থাকবে। হুম, এই সেম জিনিসটাই ওই দিদি যেটা বললো ওই ক্ষেত্রে কাজ করবে। ওকে। স্যার এটাও তো স্যার বলছি, এরকমও তো শুনেছি যে রাশি এবং মানে লগ্ন এবং রাশি দুটো যদি দুজনের অ্যান্টি হয় তাহলেও কিন্তু জীবনের অনেক সমস্যা আসে। এটাও কি ঠিক? হ্যাঁ ঠিক। মানে মানে দুজনের অধিপতি যদি দুজন শত্রু হয়। হ্যাঁ ঠিক ঠিক। এবার হচ্ছে পঞ্চম পতি শেষ, পঞ্চম ভাব শেষ, এবার ষষ্ঠ ভাবে নিয়ে আসবো আমরা। তো 11th হাউস এর অধিপতি 6 হাউসে গেছে। 6 হাউস হচ্ছে রোগ, রিপু, ঋণ, শত্রু এবং সার্ভিস সেক্টর। ঠিক আছে, আইনি জটিলতা বলতে পারি বা আইন ইত্যাদি। তো সেক্ষেত্রে যদি আমাদের একাদশপতি অর্থাৎ ইচ্ছার ভাবের অধিপতি যদি আমাদের 6 হাউসে যায়, অর্থাৎ আমাদের ওই জীবনে যদি ইচ্ছার পূরণ করতে হয়, তবে আমাদের কিন্তু 6 হাউসকে আপন করতে হবে। 6 হাউসে যা যা কারকতা আছে তবেই ওই ব্যক্তির ইচ্ছা পূরণ হবে। বুঝা গেল? যদি ব্যক্তি চাকরি করে, খুব ভালো, দারুণ ইনকাম। ঠিক আছে? যদি যে কোনো ধরনের সেবামূলক কাজে আছে, হয়তো চাকরি করছে না কিন্তু ডাক্তারি করছে, ডাক্তারি তো একটা সেবা, তাই না? ওকালতি, সে কিন্তু চাকরি করছে না, সে কিন্তু সেবাই বিক্রি করছে, সেবার বিজনেস করছে। হ্যাঁ। তারপরে একজন ভালো ফাইন্যান্সার, যারা লোন ডিপার্টমেন্টে লোন দিয়ে বেড়ায়। ঠিক আছে, একজন ভালো ফার্মাসিস্ট, হুম, একজন ভালো কি বলে ওনাকে, জজ, একজন ভালো এটাকে কি বলে, লোন এজেন্ট, এলআইসি এজেন্ট। ঠিক আছে, এটা তো সার্ভিস বিক্রি করে। তো এই ক্ষেত্রে তাদের কিন্তু ইচ্ছা পূরণ হবে। এরা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে সফলতা লাভ করবে, এবং কম্পিটিটিভ এক্সাম যদি দিয়ে থাকে এরা জীবনে, তাহলে সেক্ষেত্রে কিন্তু চূড়ান্ত ভাবে জয়ী হওয়ার সম্ভাবনা। ওকে। এদের মধ্যে একটা দারুণ কম্বিনেশন আছে, এদের জীবনে যত শত্রু বাড়বে এদের ইচ্ছার তত ভালো পূর্তি হবে। ঠিক আছে, অর্থাৎ এদের জীবনে যদি ইচ্ছা পূরণ করাতে হয়, তাহলে এদের জীবনে শত্রুর অবশ্যই আগমনের প্রয়োজন। শত্রুর মাধ্যমে ব্যক্তির ইচ্ছার পূরণ, শত্রু যত হিংসা করবে তত বেশি ওনার ইচ্ছার পূর্তি হবে। বোঝা গেল? এটুকু ক্লিয়ার? হ্যাঁ স্যার। হুম। একাদশপতি 6 হাউসে এলে কততম হাউসে আসে 11th হাউস সাপেক্ষে? অষ্টম। হুম। তো তাহলে আশা করি বোঝা গেল অষ্টমে এলে কি কি হতে পারে। হঠাৎ পরিবর্তনের যোগ, হুম, যদি সে 6 হাউসের কর্ম না করে। স্যার ওকে। তাহলে বারবার কি চাকরির পরিবর্তন হতে পারে? যদি চাকরি করে তাহলে তার মানে পরিবর্তনের কোনো লজিক নেই, সে তো 6 হাউসেরই কর্ম করছে। আচ্ছা আচ্ছা, মানে ব্যবসা করলে তাহলে পরিবর্তন আসতে পারে নাকি? সেটা তো এখানে 6000 না, এখানে সেটা আমরা তো বিজনেস বা কর্ম নিয়ে আলোচনা করছি না তো, আমরা আলোচনা করছি ইচ্ছা পূর্তি, ব্যক্তির যে কোনো ধরনের ইচ্ছা। মানুষ বিজনেস করে কেন? কি ইচ্ছা নিয়ে? কিছু না কিছু ইচ্ছা নিয়ে তো বিজনেস করে, যে আমার হুম প্রচুর পরিমাণে ওয়েলথ হবে, প্রচুর সম্পদ হবে, সেই ইচ্ছা পূরণের হুম, ভাবের অধিপতি ইনি। ঠিক আছে, এবার বিজনেস আচ্ছা। হবে কি হবে না সেটা ডিসাইড করবে সপ্তম ভাব আর দশম ভাব। হ্যাঁ। স্যার এখানে ইনকাম করতে গেলে মানসিক পরিশ্রমটা বেশি হবে, এটা কি বলা যেতে পারে?
ইনকাম যদি ইনকাম, হ্যাঁ ইনকাম করতে গেলে ওনাকে কম্পিটিশনে মানে আসতে হবে, হাইলি কম্পিটিশনে আসতে হবে। হ্যাঁ, মানে পরিশ্রমটা হচ্ছে মানসিক বা বুদ্ধির পরিশ্রম, মানে কায়িক পরিশ্রম বলা যায় না, মানে ওয়ান টাইপ বুদ্ধির অফ, পরিশ্রম যেটা আর কি। হ্যাঁ ওনাকে মোটামুটি, যেহেতু একটা হচ্ছে 11th প্রতি অষ্টম ভাবে এসছে নিজের ঘর সাপেক্ষে, দ্বিতীয়ত হচ্ছে সিক্স হাউস। হুম, তো সেক্ষেত্রে ওনাকে কম্পিটিশন তো দিতেই হবে। ওকে, তবে জাতকের যখন অভিজ্ঞতা হয়ে যাবে জীবনে, যখন অভিজ্ঞতা সঞ্চয় হবে, তখন সেটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, তবে সেটা সময় সাপেক্ষ। হ্যাঁ, তবে এই শত্রুর কারণে কি হবে, ব্যক্তির ইচ্ছা পূরণে নানা প্রকারের বাধা আসবে। মানে ইচ্ছা পূর্তি করতে গিয়ে রোগে পড়ে গেল, এরকমও তো হয়ে যেতে পারে। হ্যাঁ, হতে পারে। যদি সিক্স হাউসের কর্মকাণ্ড করে তবে রোগ পড়বে না, রোগ সেরে যাবে উল্টা। ঠিক আছে, যখন সে ইনকাম করবে না, যখন সে ইনকামের সাথে মনোযোগ দিবে না, তখন তার রোগ হয়ে যাবে। না, সিক্স হাউসে যেতে হবে। সিক্স হাউস অর্থাৎ সেবা রিলেটেড কোনো কর্ম যখনই করবে না, তখনই তার শরীর খারাপ করবে, মানে ইচ্ছা পূরণ করতে যাবে কিন্তু সিক্স হাউসকে বাদ দিয়ে যাবে, তখন গিয়ে প্রবলেম ক্রিয়েট করবে। পয়েন্ট এবার বোঝা গেল? আপনার ইচ্ছা পূরণের অধিপতি আছে সিক্স হাউসে, সিক্স হাউসের ভাবই হচ্ছে আপনার ইচ্ছা পূরণের জন্য সহায়ক হবে। মানে ইচ্ছা পূরণের অধিপতি সিক্স হাউসকে কানেক্ট করেছে, তো আপনি সিক্স হাউসকে বাদ দিয়ে আপনার ইচ্ছা পূরণের ক্ষেত্রে গেলে আপনারই হানি হবে। ওকে, বোঝা গেল না গেল না? হ্যাঁ স্যার, বুঝছি। হুম, এবার আমরা নবম ভাবে চলে যাই, সরি সপ্তম ভাবে না, একাদশ পতি যদি আমরা সপ্তম ভাবে নিয়ে যাই, এটা ভালো দিক না খারাপ দিক? স্যার খুবই ভালো। এটা তো অবশ্যই ভালো এটা দিক। তো ভালো তো স্যার, খুবই ভালো যোগ। 4-7-10। ঠিক আছে, সপ্তম ভাব হচ্ছে আমাদের পার্টনার, সপ্তম ভাব হচ্ছে আমাদের বিজনেস। ঠিক আছে, তো পার্টনারই হোক আর বিজনেসই হোক, ইচ্ছা পূরণে একদম ভরপুর সাথ দেবে। অর্থাৎ ব্যক্তির ইচ্ছা পূরণ কখন হবে, যখন ব্যক্তির সেভেন্থ হাউস অ্যাক্টিভেট হবে। সেভেন্থ হাউস দুটো ভাবে অ্যাক্টিভেট করা যায়, একটা হচ্ছে পার্টনারশিপ বিজনেসের মাধ্যমে, দ্বিতীয়ত হচ্ছে কি বিয়ের মাধ্যমে। এবার ব্যক্তি যখনই সেভেন্থ হাউসকে অ্যাক্টিভেট করবে, তখনই ওই ব্যক্তির জীবনে একটা অভূতপূর্ব পরিবর্তন আসবে। ঠিক আছে, অভাবনীয় লাভের সম্মুখীন হবে। স্বাধীন ব্যবসার চেয়ে এনারা যৌথ ব্যবসা যদি করে তো খুব ভালো হবে। তারপরে এদের কি সামাজিক সাপোর্ট ভীষণ ভরপুর পাবে, কারণ 11th হাউসের অধিপতি তো সমাজের স্টেটাসের মানে কারকতা নিয়ে এসছে কোথায়, বিজনেসে। তারপরে কি পার্টনারশিপ বিজনেস অর্থাৎ জীবন সঙ্গীর থেকে ভালো লাভ, জীবন সঙ্গীর মাধ্যমে লাভ। হুম, এমন অনেক দেখা গেছে যে বিয়ে হলো সঙ্গে সঙ্গে চাকরি হয়ে গেল, দুজনে হাজবেন্ডের হয়ে গেল ওয়াইফের হয়ে গেল, বা হাজবেন্ডের এতদিন চাকরি হচ্ছিল না, বিয়ে হয়ে গেল, ব্যাস তার চাকরি হয়ে গেল। মিসেসেরও হতে পারে, হয় yes or no? হয় না? হ্যাঁ স্যার। হুম, সপ্তম ভাব হচ্ছে কি সামনের অবস্থান করা ব্যক্তি, যে কেউ হতে পারে, চেনা হোক অচেনা হোক যাই হোক। আর 11th হাউস হচ্ছে কি ইচ্ছা পূরণ। ইচ্ছা পূরণ তাহলে কে করবে, যত বেশি আপনি মানুষের সাথে মিশবেন, যত বেশি ক্লায়েন্ট তৈরি করবেন, আয় তত বাড়বে। ঠিক আছে, এটুকু বোঝা গেল? এদের জীবনে একটা ভালো প্রভাবশালী বন্ধুত্ব থাকে বা ফ্রেন্ড সার্কেল থাকে, বন্ধু মহল থাকে। ঠিক আছে, এদের একটা পরিচিতি খুব বড় লেভেলের বা শক্তিশালী হয় এদের নেটওয়ার্ক। ওকে, যা এদের ব্যবসাতে বিশেষ পরিমাণে সাহায্য করবে। এ নিয়ে কোনো প্রশ্ন? আচ্ছা, ভালো গুরু তো মানে গুরু প্রাপ্তিও তো হতে পারে। 9th হাউসে এসছে তাই হ্যাঁ, এটা বলতে পারি আমরা মানে গুরু। ভাবত এটা ভবন দিয়ে বিক্রি করলে ওটা তো নবম ভাব হচ্ছে, তো সেখানে নবম ভাব তো আমাদের গুরু ভাগ্য, গুরুদেব প্রাপ্তিও তো হতে পারে। এখানে আমরা যেহেতু সপ্তম ভাব বিজনেস, ঠিক আছে,
এক্ষেত্রে আমরা বলবো যে ব্যক্তি যেহেতু 9th হাউস কিছুটা বিদেশের কারক না, হ্যাঁ হ্যাঁ তো বিদেশের কারণ। ব্যক্তির ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস কিন্তু হতে পারে, ঠিক আছে। আচ্ছা। এদের যদি এখানে ভাই বন্ধু আত্মীয় স্বজন এরা ব্যবসার সঙ্গে একটা যুক্ত থাকতে পারে। পার্টনার হুম পার্টনার আচ্ছা, কি যদি বন্ধুত্ব কথা হয়, সেজন্য বলছি। যদি 11th হাউসের সাথে যদি রাহু বসে যায় মানে সপ্তমে, ওই অধিপতির সাথে, তাহলে কিরকম ফল হবে? 11th এর অধিপতিও সপ্তমে বসলো আর রাহুও বসলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে তার হচ্ছে গিয়ে বিবাহিত জীবনে ইচ্ছার কোনো শেষ থাকে না, ঠিক আছে। রাহু যেভাবে আচ্ছা। বসে সেই ভাবকে বাড়ায়। অতৃপ্ত করে তোলে, হ্যাঁ। মানে সে যাই করুক তার মধ্যে তৃপ্তি নেই, হয়তো তার জন্য একটা ভালো সুশীল মেয়ে দেখতে যাওয়া হলো বা কোনো ছেলে দেখতে যাওয়া হলো মেয়ের জন্য, তো কিন্তু তার ক্ষেত্রে না এটা মনে হচ্ছে একটু কম লাগছে, আমার আর একটু বেশি দরকার, এটা মনে হচ্ছে পারফেক্ট নয়, ওটা পারফেক্ট নয়, ওটা দ্বন্দ্ব চলতে থাকে। ওকে, রাহু হচ্ছে হ্যাঁ। অতৃপ্ত, দেখলো তাদের বিয়েও হয়ে গেল, তখন মনে মনে ভাবছে আমি মনে হয় আরো ভালো বেটার কিছু ডিজার্ভ করতাম, আরো বেটার কিছু ডিজার্ভ করতাম, ঠিক আছে। এই দ্বন্দ্ব তাদের মধ্যে চলতে থাকবে। একটা কথা জিজ্ঞাসা করছি, একাদশ ভাবে যদি রাহু বসে থাকে, এই ক্ষেত্রে ধরুন রাহুর কথা বললেন, একাদশ ভাবে যদি রাহু বসে থাকে আর একাদশ পতি গিয়ে যদি সপ্তমে বসে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি বলবো যে প্রচুর ইনকামের অনেক সোর্স, নাকি আমরা সপ্তম পতিটাকে দেখবো? রাহু যেহেতু 11th হাউসে গেছে, তো 11th হাউসের রাহুর কাজ কি, জিনিসটাকে একদম মানে ফুলিয়ে বাড়িয়ে দেওয়া, বড় হ্যাঁ। করে দেওয়া, হ্যাঁ। তো তার সোর্স অফ ইনকাম প্রচুর সোর্সের থেকে আসবে, একাধিক সোর্স থেকে তার ইনকাম বাড়বে, বা তার ইচ্ছা পূরণের জন্য ওই ব্যক্তির যা প্রয়োজন তাই করবে। এবার যেহেতু সপ্তম ভাবে চলে এসছে একাদশপতি, তো তার ইচ্ছা পূরণের জন্য তার পার্টনারকেও তাড়াবে, যে তুমি আমার সঙ্গে চলো, আমার এটার দরকার আছে, তুমি আমাকে হেল্প করো, ঠিক আছে, এমন। মানে এক্ষেত্রে কি বহু বিবাহের যোগ, বা মানে দুটো বিয়ে, মানে একের অধিক বিয়ে, এরকম কোনো যোগ হচ্ছে কি, যেহেতু সপ্তম পতি কানেক্ট হচ্ছে? সপ্তমপতি কার সঙ্গে কানেক্ট হচ্ছে? একাদশ ভাব, ওটা তো ইচ্ছে পূরণ। আমি প্রথম থেকে আরেকবার বলুন, আপনি প্রথমে বললেন যে রাহু 11th হাউসে বসে গেছে এবং হ্যাঁ। 11th হাউসের অধিপতি সপ্তম ভাবে গেছে। হ্যাঁ, লগ্ন থেকে সপ্তমে। হ্যাঁ, লগ্ন থেকে সপ্তমে যাক একাদশপতি, আবার একাদশ স্থানে রাহু বসে আছে, এবার সপ্তমপতি কোথায় গেছে সেটা বলুন। সপ্তম পতি কোথায় গেছে? আচ্ছা, ওই যে, তাহলে ঠিক আছে, ছাড়ুন। এখানে দ্বিতীয় সপ্তম পতি বিবাহের চলে গেছে আগের ঘরে। হুম সপ্তম পতি চলে গেছে আগের ঘরে, মানে ষষ্ঠে। 6th হাউসে গেছে, তো ম্যারেজ লাইফে একটুখানি ওই যে মানে আসবে মতবিরোধ, তো অবশ্যই আসবে, ঠিক আছে। পার্টনারের সঙ্গে শত্রুতা আসবে, পার্টনারের স্বাস্থ্য খারাপ করবে, ঠিক আছে, বা পার্টনারের সঙ্গে আইনি জটিলতায় আসতে পারে। এবার দেখতে হবে যে বৃহস্পতি কোথায় বসে আছে, বৃহস্পতি, শুক্র, চন্দ্রমা এরা কোথায় বসে আছে, হ্যাঁ। তো যাই হোক, এগুলো আমরা পরে দেখবো, হ্যাঁ। এটুকু তো বুঝতে পেরেছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, আচ্ছা, এটা নিয়ে আমরা পরে দরকার একদিন আলোচনা করবো, কাদের ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজ হতে পারে, ঠিক আছে। এটা আমরা পরে একদিন কোনো ক্লাসে টপিক উঠলে আমরা আলোচনা করে দেবো, বা ম্যারেজ অ্যাস্ট্রোলজি যখন করাবো তখন প্লিজ কেউ একটুখানি মনে করাবে। আচ্ছা, তো তাহলে আমাদের 7th হাউস শেষ হলো। এবার আমরা যদি 8th হাউসে যাই, অষ্টম ভাবে যদি আমরা একাদশপতিকে বসাই, তাহলে কি কি হতে পারে? যেহেতু অষ্টম ভাব হচ্ছে গুপ্ত, ঠিক আছে, গুপ্ত বিদ্যা হতে পারে, গুপ্ত ধন হতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে ওর ক্ষেত্রে ট্যাক্সেশন আছে, ইন্স্যুরেন্স আছে, গবেষণা আছে, রিসার্চ আছে, অ্যাস্ট্রোলজি আছে, তন্ত্র ক্রিয়া আছে, তন্ত্র বিদ্যা আছে, তারপর হচ্ছে সার্টেন ইনকাম আছে, এগুলো হচ্ছে অষ্টম ভাব। আর একাদশ ভাব হচ্ছে লাভের অধিপতি, তো সবকিছুর ক্ষেত্রে আমরা লাভবান হতে পারি যদি ওই ব্যক্তি এই কাজগুলো করে, ঠিক আছে। যদি না করে তাহলে কি হবে? আয়ের ক্ষেত্রে প্রবল অস্থিরতা আসবে, কোনো স্থিরতা ওই ব্যক্তির মধ্যে থাকবে না। অষ্টম ভাব হচ্ছে কি হঠাৎ হঠাৎ পরিবর্তনের কারক, এটুকু বোঝা গেল? হয়তো হঠাৎ আর্থিক লাভ হয়ে যেতে পারে, হঠাৎ আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে, ঠিক আছে। অষ্টম ভাব হচ্ছে কি অ্যাক্সিডেন্টের কারণ,
অষ্টম ভাব হচ্ছে হঠাৎ পরিবর্তনের কারক, অষ্টম ভাব হচ্ছে ভীষণ পরিমাণে দুঃখের কারক, মৃত্যুতুল্য কষ্টের কারক। তো এই ক্ষেত্রে 11th হাউস হচ্ছে সমাজ। তো সমাজের ক্ষেত্রে ব্যক্তি কিন্তু প্রতারণার শিকার হতে পারে বা কষ্ট পেতে পারে সমাজের থেকে। যদি 11th হাউসের কর্মকাণ্ডের সঙ্গে ব্যক্তি থাকে, একসঙ্গে রেমিডিটাও বলে দিচ্ছি, তাহলে কিন্তু ওই ব্যক্তি ব্যালেন্স করে নেবে। ওকে, এটুকু বোঝা গেল? অষ্টম ভাব বোঝা গেল? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হুম, আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে নবম ভাবে। নবম ভাব হচ্ছে আমাদের ভাগ্যের ভাব, ঠিক আছে। নবম ভাব হচ্ছে বিদেশ, দূরপাল্লার ভ্রমণ। নবম ভাব হচ্ছে হায়ার এডুকেশন। নবম ভাব হচ্ছে ধর্মীয় স্থান, ঠিক আছে। 11th অধিপতি হচ্ছে লাভের অধিপতি। তো ব্যক্তির ক্ষেত্রে কি হবে, ভাগ্যের সাথে প্রচুর আয়, অর্থাৎ ভাগ্যবান হবে ব্যক্তি, এটা একটা শুভ দিক। হ্যাঁ, জাতক অত্যন্ত ভাগ্যবান হবে। এরা যে কাজে হাত দেবেন সেটাই ভাগ্যের সহায়, তা প্রচুর অর্থ লাভ হয়, তার ইচ্ছা পূরণ করে দেবে, ইচ্ছা পূরণ করতে সক্ষম, ঠিক আছে। পিতা যেহেতু 9th হাউস, যেহেতু গুরু, এদের আশীর্বাদে ভীষণ পরিমাণে একটা ইচ্ছা পূর্তির সম্ভাবনা থাকে, বা এখান থেকে হচ্ছে কি হবে, ইনকাম বাড়বে। কার ক্ষেত্রে? পিতা এবং গুরুদেবের আশীর্বাদে। সে তাহলে পৈতৃক সম্পত্তি পেতে পারে, পিতার ব্যবসায় বসে যেতে পারে, পিতার নেটওয়ার্ক উনি চালাতে পারে। এই যে গুরুর আশীর্বাদে তার হচ্ছে কি জীবনের আমূল পরিবর্তন আসতে পারে। বিদেশে বা দূরপাল্লার যে কোনো ভ্রমণ থেকে উনি আয় করতে পারে। হ্যাঁ, দূর দেশে ইনকাম করতে পারে, বা বিদেশি ক্লায়েন্টের থেকে ইনকাম করতে পারে। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে তার ইনকাম হয়ে যেতে পারে, অর্থাৎ তিনি ফরেন ট্যুরের কাজ করছে, ফরেনে, ঠিক আছে। তারপরে হায়ার এডুকেশন, উনি খুব ভালো মানে এক্সপার্ট লেভেলের একজন ভালো টিচার হতে পারেন, ঠিক আছে। উনি যেটা পিএইচডি লেভেলের পড়ান, কলেজের প্রফেসর হতে পারেন, ঠিক আছে। যেহেতু হচ্ছে কি হায়ার এডুকেশন, একজন খুব ভালো গুরুদেব হতে পারেন, খুব ভালো অ্যাস্ট্রোলজার হতে পারেন, ঠিক আছে। কারণ 9th হাউস হচ্ছে ধর্ম, 9th হাউস হচ্ছে কি বলে গাইডেন্স, ঠিক আছে। 11th হাউস হচ্ছে ইচ্ছা পূর্তি। তো অ্যাস্ট্রোলজাররা এই যে এত কিছু করছে কেন, তার ইচ্ছা পূরণ, তার যা ইচ্ছা থাকুক, সে অর্থ ইনকাম হোক, বা তার মনের ইচ্ছা হোক, বা তার শিক্ষাদানের ইচ্ছা হোক, যাই হোক, এবিসিডি, সেটাই তার ক্ষেত্রে পজিটিভ হবে। হুম, এরা ভীষণ পরিমাণে মানে নিজের মতাদর্শকে ভীষণ পরিমাণে মূল্যায়ন করেন, 9th হাউস যেহেতু, ঠিক আছে। তো ইচ্ছা পূরণের ক্ষেত্রে এদের কেমন ইচ্ছা হবে, যেটা নৈতিক, অনৈতিক কোনো ইচ্ছা কিন্তু এদের থাকবে না। বোঝা গেল? এটুকু কি বোঝা গেল? হ্যাঁ স্যার, জিনিসটা একদম ক্লিয়ার। হুম, ব্যক্তির মধ্যে অ্যাকচুয়ালি মানে 11th হাউস হচ্ছে আমাদের মানে এটা তো কাম ত্রিকোণের মধ্যে পড়ে। তো এক্ষেত্রে 11th হাউস হচ্ছে আমাদের ইচ্ছা, সব ধরনের ইচ্ছা। 9th হাউস হচ্ছে কি গাইডেন্স, কিসের গাইডেন্স, ধার্মিক গাইডেন্স, ঠিক আছে। তার মধ্যে গূঢ় রহস্য দেবে, যেহেতু ধর্ম, ঠিক আছে। হায়ার এডুকেশন, তো ওই ব্যক্তির মধ্যে ইচ্ছাই থাকবে সব পবিত্র, কোনো মানে উল্টোপাল্টা ইচ্ছা ওনার মধ্যে থাকবে না, পবিত্র থাকবে সবকিছু। হ্যাঁ, তারপর হচ্ছে যদি আমরা এবার দশমে বসাই, একাদশপতি 10th হাউসে চলে গেছে, তাহলে কি কি হতে পারে। 10th হাউস হচ্ছে কর্ম, কর্মের স্টেটাস, ঠিক আছে। তারপর হচ্ছে কার্মিক ক্ষেত্রে প্রভাবশালী অবস্থান। তারপরে হচ্ছে 10th হাউস হচ্ছে কি মানে কর্মের সম্মান, তাই তো। এগুলো হচ্ছে 10th হাউস থেকে দেখা হয়। এক সেকেন্ড। তো তাহলে এতগুলো আমরা দশম ভাব থেকে দেখতে পারি। তাহলে যাই হোক, একাদশপতি দশম ভাবে মানেই হচ্ছে ওই। স্যার এখানে তাহলে ইনকাম করার জন্য জাতক একটু বাইরে যেতে হবে। হুম, কেন বাইরে যেতে হবে কেন? আরে এটা একাদশের দ্বাদশ ভাব হলো না? ও আচ্ছা, ওই জন্য ভাবত ভাবের ক্ষেত্রে, ভাবত ভাব আমরা সবার লাস্টে বলবো, ঠিক আছে।
প্রথমে আগে এটা বলি যে কর্মের মাধ্যমে ব্যক্তির মধ্যে কি হবে, প্রচুর আয়ের সুযোগ, সুবর্ণ সুযোগ। ঠিক আছে, জাতক নিজের পেশা কর্মদের থেকে ইচ্ছা প্রাপ্তি হবে আর কি, তার ইচ্ছা কর্মের যে হ্যাঁ ইচ্ছাটা সেটা পূর্ণ হবে। হ্যাঁ প্রচুর তার আয়ের সুযোগ থাকবে। এবার ওই যেহেতু দশম থেকে সরি একাদশ থেকে দ্বাদশে বসে আছে, সে বিদেশে না গিয়ে সে ডিস্টেন্সে জব করতে পারে। ঠিক আছে, ওনার নিজের কর্ম এত ভালো হবে যে পুরস্কার প্রাপ্ত হবে। ঠিক আছে, যে উনি কর্মের মাধ্যমে পুরস্কার প্রাপ্তির একটা সম্ভাবনা থাকবে। এটুকু বোঝা গেল? কর্মক্ষেত্রে মানে ওনার এক কথা হচ্ছে কর্ম কর্ম খুব ভালো যাবে। সম্মানটা তার সম্মান হ্যাঁ প্রাপ্তির ঘরে গেছে আর কি, প্রাপ্তি একদম সম্মানের ঘরে। হ্যাঁ ঠিক আছে। এবার যদি আমরা 11th এর অধিপতিকে আমরা 11th হাউসেই বসাই, তো তাহলে কি কি হতে পারে? এটা তো একদম সক্ষেত্রী, তাই না? ইচ্ছা পূরণের গ্রহ ইচ্ছা পূরণের ঘরেই বসে আছে, অর্থাৎ তার ইচ্ছা সব পূরণ হবে, কি লাগবে বহুগুণ বাড়িয়ে দেবে তার ইচ্ছা পূরণের এই শক্তিকে। হুম হ্যাঁ, হতে পারে ইচ্ছা স্যার, পূরণের শক্তি খরচের বাড়িয়ে দিলে মাত্রাটা তার বাড়িয়ে দেবে ইচ্ছাটা ওখানে। পূরণ হবে। হুম কি হয়েছে খরচের? বলছি খরচের মাত্রাটা কি বেড়ে যাবে ওইখানে একা দ্বাদশ ভাবে অধিপতি দ্বাদশ ভাবেই বসলে? আরে প্রভু, দ্বাদশ ভাব কোথায় পড়ছি আমরা? একাদশপতি একাদশে বসেছে। ও আচ্ছা আচ্ছা, একাদশ হ্যাঁ, তো আমরা এতক্ষণ ধরে কি পড়ছি? বুঝতে পেরেছি। তো যাই হোক, আমরা একাদশপতি একাদশ ভাবে বসেছি, সক্ষেত্রী, তার ইচ্ছা পূরণের ভাবে উনি নিজে বসে আছে। তো সেই শক্তি আরো বহুগুণ বেড়ে যায়। জাতক জীবনে যা যা চাইবেন সেই স্বপ্নই পূরণ হবে এবং অনেক ধরনের স্বপ্ন উনি দেখতে মানে দেখবেন। সারাদিন কিছু না কিছু একটা চিন্তাধারা করতেই থাকবে, আমার এই ইচ্ছাটা হয়েছে, এটা পূরণ না হওয়া পর্যন্ত ওই ব্যক্তি শান্ত হবে না এবং সহজেই তা পূরণ করার ক্ষমতা রাখেন। একাধিক আয়ের উৎস থাকবে। ঠিক আছে, জীবনে অর্থের অভাব কখনোই থাকবে না। চাকরি বা ব্যবসার পাশাপাশি যাই করুক না কেন, তার একাধিক ইনকামের একটা উৎস অবশ্যই থাকবে। ঠিক আছে, তার একটা বিশাল শক্তিশালী নেটওয়ার্ক থাকবে, তার ফ্রেন্ড সার্কেল হোক, সামাজিক পরিচিতি হোক, ঠিক আছে, বা যে কোনো ধরনের বিপদে আপদে বা কোনো কাজের প্রয়োজনে এরা সহজেই মানুষকে এক জায়গায় জড়ো করতে পারবেন। বড় ভাই বোনের ক্ষেত্রে এদের কি হবে, সাপোর্ট আসবে। বড় ভাই বোন বা যে মানে বড় যাই হোক, যেই হোক, সে বোন হোক দাদা হোক যাই হোক, তারা জীবনে খুব প্রতিষ্ঠিত হবেন এবং তাদের সাথে জাতকের সম্পর্ক ভীষণ মধুর এবং লাভজনক অবস্থায় থাকবে। এটুকু বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝেছি। হুম স্যার একাদশপতি যদি একাদশে থাকে এবং সেটা যদি ধরুন রবি হয়, হুম সেক্ষেত্রে ফলটা কি হতে পারে? একাদশপতি একাদশে অর্থাৎ রবি সিংহ রাশিতে বসে হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, তো রবি যে ভাবে বসে যদি সক্ষেত্রী হয়, তাহলে তার ইচ্ছা পূরণে কেউ আটকাতে পারবে না, কোনো বাধা দিতে পারবে না, তার ইচ্ছা পূরণ হবেই হবে। তবে রবি তো রাজা, তো নৈতিক, তার ইচ্ছাগুলো মানে রাজা সুলভ, মানে বড়, বোঝা গেল? ওনার একটা ভালো হ্যাঁ স্যার। স্যার নেটওয়ার্ক বলছি, থাকবে। ঠিক আছে, মানে স্যার বলছি আজ্ঞাকারী কারো প্রচুর যদি লোক থাকবে ওনার। অভিজিৎ দা বোঝা গেল? হ্যাঁ স্যার, একদম স্যার। হুম আচ্ছা, তো তাহলে আমাদের 11th এর অধিপতি 11th শেষ হলো। ঠিক আছে, এবার আমরা চলে যাব হচ্ছে একাদশপতি দ্বাদশে। হ্যাঁ ঠিক আছে। এক্ষেত্রে কি কি হতে পারে? দ্বাদশ ভাবের যা যা কারকতা আছে সেগুলো, আমরা কোথায় ছিলাম? দ্বাদশ ভাবে, তাই তো? একাদশপতি যখন দ্বাদশ ভাবে বসে, দ্বাদশ ভাবে নানা প্রকারের কারকতা আছে। তো প্রত্যেকটা কারকতার সঙ্গে একাদশপতি লাভেশ। তো আমরা যদি দ্বাদশ ভাবের কর্মক্রিয়া করি তাহলে আমরা কিন্তু লাভবান হবো। যেমন প্রথমেই হচ্ছে দ্বাদশ ভাব হচ্ছে বিদেশের কারক। বিদেশ থেকে প্রচুর আয়ের উৎস থাকতে পারে, জন্মস্থান থেকে দূরে বা বিদেশে বসবাস করলে জাতকের প্রচুর ইনকাম হতে পারে। ঠিক আছে, ওরা হয়তো মানে বিদেশি কোনো কোম্পানিতে খুব ভালো পোস্টে থাকতে পারে। ইম্পোর্ট এক্সপোর্ট বা ফরেন ইনভেস্টমেন্টের সাথে এরা যদি জড়িত থাকে তাহলে এদের প্রচুর ইনকাম হওয়ার সম্ভাবনা থাকে।
তারপরে যেহেতু দ্বাদশপতি হচ্ছে হসপিটালের কারক বা দ্বাদশ স্থান হচ্ছে হসপিটালের কারক, তো ইনি হসপিটাল বিজনেস থেকে খুব ভালো ইনকাম করতে পারে। ঠিক আছে, দ্বাদশ ভাব হচ্ছে যেহেতু মুক্তির ভাব, ঠিক আছে, আধ্যাত্মিক মুক্তির ভাব এটা, তো আশ্রমে বিজনেসও হতে পারে। ঠিক আছে, ওই যে নানা প্রকারের ধর্মশালাগুলো হয় না, খুব অল্প পয়সাতে ওনারা চালান, তো সেক্ষেত্রেও ভালো লাভবান হতে পারে। হ্যাঁ, এরা কি বলে চিকিৎসা সংক্রান্ত যে কোনো সরঞ্জাম উনি বিদেশে পাঠাতে পারে, বা হচ্ছে কি এখানে সাপ্লাইয়ের ব্যবসা করলেও প্রচুর অর্থ ইনকাম করতে পারে। ঠিক আছে, আচ্ছা এদের কি হয়, এদের যে বন্ধু বান্ধবরা হবে, যেহেতু 11th হাউসের অধিপতি বন্ধু বান্ধব, তো এদের সামাজিক নেটওয়ার্কের যে বন্ধু বান্ধব হবে তারা প্রত্যেকেই ধার্মিক হবে, আধ্যাত্মিক স্তরের ব্যক্তি হবে। হ্যাঁ, মানে যেহেতু দ্বাদশ ভাব মোক্ষের কারক, মুক্তির কারক, তো এই ধরনের ব্যক্তির মধ্যে তো মানে ওই ধার্মিক যে কোনো কর্মকাণ্ড যদি এনারা করে তো সেক্ষেত্রে লাভবান হবে। দান ধ্যান বা মোক্ষ রিলেটেড কোনো কর্মকাণ্ডে যদি এনারা থাকে, বা সমাজ সেবা বা চ্যারিটি, যেখানে মানে অর্থ দান করবে, মন্দিরে দান, ঠিক আছে, মন্দিরের নির্মাণ, এই সমস্ত কর্মকাণ্ডে এরা ভীষণ তৃপ্ত হবেন এবং আনন্দ অনুভব করে লাভবান হবে। বোঝা গেল? এর বাইরে আর কিছু করা যেতে পারে দ্বাদশ ভাবের জন্য? স্যার দ্বাদশ তো বিচ্ছিন্নতার কারক, মোক্ষের কারক, তো হুম। সেক্ষেত্রে দ্বাদশ ভাবে মানুষ যার থাকবে সে তো মানে সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন ডিটাচ হওয়ার একটা চান্স থাকবে না? ওই জন্য তো বললাম এনার বন্ধু সার্কেলই হবে ধার্মিক, তাহলে এনার ইচ্ছাগুলো কেমন হবে বোঝা গেল না? হ্যাঁ, তো এবার ক্লিয়ার আছে, বুঝতে পারছি। এইখানে স্যার হুম, এইখানে এটা কি বলতে পারি যে জাতক যদি যত বেশি ব্যয় করবে তত তার ইনকামটা বাড়বে? একদম ভেরি গুড। প্রথমেই বললাম যে ব্যক্তি যদি দান ধ্যানের কর্মের সঙ্গে যুক্ত থাকে তাহলে এনার কি হবে, ইচ্ছা পূরণ হবে। দান করতে হবে, ইনি যে কৃপণ হলে তাহলে কিন্তু এনার সোর্স অফ ইনকাম কমে যাবে। হুম, আর কিছু? স্যার কেনাকাটি করলেও তো ইনকাম বেড়ে যাবে নাকি? হ্যাঁ, অবশ্যই খরচা করতে হবে ওনাকে। মানে খরচাটা কি শুধু ওই মন্দির বা হসপিটাল এইরকম জায়গার কিছু খরচা এটা নাকি, হ্যাঁ, না যে কোনো ক্ষেত্রে খরচা? না না না, যে কোনো ক্ষেত্রে নয়, যে আচ্ছা, কোনো ক্ষেত্রে খরচা দেখতে হবে যে দ্বাদশপতি কোথায় গেছে, মানে খরচার অধিপতি কোথায় চলে গেছে। খরচারও তো একটা অধিপতি আছে। হ্যাঁ। হ্যাঁ, স্যার স্যার এখানে গ্রহদের দ্বাদশপতি একটা যদি ভূমিকা 6 লাগে, হাউসে যায় তাহলে? পার্সোনাল নয় কিন্তু। হ্যাঁ, আচ্ছা, আরে এখনই যদি আমরা বলে দিই তাহলে আমরা যখন প্র্যাকটিস করব তখন আর কি রাখবো, কিছুই তো থাকবে না। স্যার বলছি যে এখানে যে গ্রহদেরও তো একটা ভূমিকা থাকবে, যে সে কি বিষয়ে ব্যয় করবে, তখন তো সেটা গ্রহরা বলে দিবে। হ্যাঁ অবশ্যই, গ্রহরা বলে দেবে তো। স্যার স্যার বলছি দ্বাদশ ভাবে তো জেল যাত্রারও একটা ব্যাপার থাকে, হ্যাঁ, মানে একাদশ, সেটা কিভাবে রিলেটেড হতে পারে? যদি দ্বাদশ ভাবের সাথে 6 হাউস কানেক্টেড হয়, ঠিক আছে, শত্রুতা করে তো জেলে যায় নাকি? হ্যাঁ স্যার। এক হচ্ছে শত্রুতা করে যায়, আর একটা হচ্ছে চাকরি সূত্রে যায়, দুটো কারণে ব্যক্তি জেলে যায়। হুম। না তো ওখানে কেউ রিলস বানাতে যায় না, তাই না? তো দুটো ভাব যদি কানেক্টেড হয় তাহলে ব্যক্তি জেল যাত্রা করতে পারে। তার মানে স্যার এখন যত রাজনৈতিক নেতা নেত্রী জেলে যাচ্ছে তাদের হুম, দ্বাদশ ভাবে কিছু প্রবলেম আছে। অবশ্যই আছে। সরি স্যার। 6 হাউসও আছে, আছে হ্যাঁ, অবশ্যই আছে। এবার এতদিন হয়তো ওনাদের অ্যাক্টিভেট হয়নি, দশা সেটা আসেনি, হতে পারে। ঠিক আছে, এবার গ্রহরা অ্যাক্টিভেট হয়ে গেছে, ব্যাস। আচ্ছা, এখন অলরেডি আমরা কিন্তু চারিদিকে মঙ্গলের প্রাদুর্ভাব বুঝতে পারছি। হ্যাঁ, চারিদিকে অগ্নিকাণ্ড ঘটছে, তারপরে মানুষের মধ্যে রাগের একটু প্রবণতা বাড়ছে, ঠিক আছে, সাংসারিক জীবনের ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে, মতবিরোধ হচ্ছে, তাই না? তো মঙ্গল অ্যাক্টিভেট হচ্ছে, অর্থাৎ পাওয়ারফুল হচ্ছে। অ্যাক্টিভেট তো সারা জীবনে ছিল উনি, এখন মেষ রাশিতে গোচর করছে না, যেটা দিদি আমাকে কমেন্ট করেছিল, তাই তো? ইউদি কমেন্ট হ্যাঁ করেছিল, হ্যাঁ তাই না, হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছিলাম। কতদিন এটা কতদিন থাকবে। চলবে চলবে, হ্যাঁ। তো আপনি এখন বেসিক লেভেলে শুধু এটুকু জেনে রাখুন, বেসিক লেভেলে হচ্ছে যতদিন মঙ্গল মেষ রাশিতে থাকবে ততদিন। আর যদি আপনার অ্যাডভান্স লেভেলে যেতে হয় তাহলে দেখতে হবে যে রাশির মধ্যে 3টে নক্ষত্র থাকে। হ্যাঁ, হ্যাঁ, একটা রাশিতে 3টে নক্ষত্র। 3টে নক্ষত্র, মেষ রাশিতে কোন কোন নক্ষত্র পড়েছে?
তিনটে নক্ষত্রের অধিপতি আছে, অধিপতির সাথে সম্পর্ক কেমন, সেই সম্পর্ক অনুযায়ী মঙ্গল রেজাল্ট ম্যানিপুলেট করবে। দেখা হলো কেতুর, প্রথম হচ্ছে কেতুর নক্ষত্র। কেতু নিজেই হচ্ছে অগ্নিকারক। হ্যাঁ, অগ্নিকারক। তো অগ্নিকারক যখন যাবে তো তখন মঙ্গলের পাওয়ার আরো বেড়ে যাবে। ঠিক আছে, তারপরে যখন কেতুর নক্ষত্র পার করে চলে যাবে নেক্সট নক্ষত্রে, তখন তার অধিপতি দেখতে হবে, তার সাথে সম্পর্ক দেখতে হবে, তারপরে আমরা বিচার করতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছে। বাকিদের বাকিদের রেসপন্স? হ্যাঁ স্যার, বুঝে গেছে স্যার। নকুলদা আপনি বুঝতে পেরেছেন? সুজয়দা বোঝা গেল? এটাও নেই। তাপস কর্মকারদা? হ্যাঁ স্যার, বোঝা গেছে। এই তোমার ভাই তাপস কোথায়? নিমন্ত্রণ নাকি? ওর তো কোনো আওয়াজই পাচ্ছি না। ওর স্যার 30 দিনের মধ্যে 28 দিন নিমন্ত্রণ। তাহলে আমাদের এই একাদশপতি গেল, এরপরের দিন আমরা দ্বাদশপতি করব, দ্বাদশপতি শেষ করে আমরা নিউমরোলজিটা করব, তারপরে আমরা আস্তে আস্তে গ্রহগুলো ভাব অনুযায়ী বসিয়ে প্রেডিকশন করব। ওকে স্যার, একটা প্রশ্ন। বলুন দাদা। স্যার, রিসেন্টলি আপনি পোস্ট করেছিলেন ফেসবুকে যে ওই মানে সামনে একটা সময় খারাপ আসছে মঙ্গলের এর জন্য, তো সেটা যে একটু যদি বলেন আর কি। ওই যেটা মঙ্গল অ্যাক্টিভেট হচ্ছে তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই তো এক্ষুনি তো বললাম। আচ্ছা, আমি শুনতে পাইনি, তাহলে আমি শুনতে পাইনি, মিস করে গেছে। আচ্ছা আচ্ছা, আমি স্যার বললাম শনিটা বক্রি হচ্ছে, ওটা বলে দেবেন একটু সাথে। শনি বকরি হতে দেরি আছে। ও আচ্ছা, বকরি। আর দেরি হতে দেরি নেই স্যার, না না না, বুঝতে পেরেছি, সরি। দিনের মধ্যে শনি নিচস্থ হওয়াটা আমি গুলিয়ে ফেলেছি। ঠিক আছে, শনি বকরি বক্রি হলে হচ্ছে কি স্যার, হবে? বক্রি হলে শনি যে খারাপ ফলগুলো দেবে কিছুদিন পর থেকেই। খারাপ ফল আর আছে কি, অলরেডি সব নেতা মন্ত্রী এক্সপোজ হচ্ছে। ঠিক আছে, শনি বকরি যখন হবে তখন নেতা আবার মন্ত্রীদের কিছু যা এক্সপোজ হচ্ছে হবে। হচ্ছে, আমাদের যাতে কোনো খারাপ না প্রভাব পড়ে তাহলেই হলো। আরে আমরা যদি খারাপ কর্ম করি তো আমরাও এক্সপোজ হব, আমরা যদি ভালো কর্ম করি তো আমরা কেন যাদের এক্সপোজ স্যার হব? শনি, যাদের শনি ভালো আছে তো মানে নেতার সাথে দেখুন, ভালো আছে তারা ভালো ফল পাবে, কিন্তু না যাদের ভালো নেই না, তারা আবার বকরি এইসব। বকরি না না বিষয়টা না, ওরকম এটা না। কিন্তু স্যার আমি শুনেছিলাম যাদের বকরি আছে তখন যখন নর্মালি বকরি হয় তখন নাকি ভালো ফল পায়। আমি বলছি বকরি গ্রহ, আমি বলে দিচ্ছি কার কেমন আছে সেসব তো আমরা জানি না, তবে শনি বকরি হওয়া মানে কি হচ্ছে, উনি যখন নর্মালি ছিল, ঠিক আছে, মার্গী যখন ছিল তখন যে ফলগুলো দিতে পারেনি সময়ের অভাবে, বা যেই মানে কি বলে, যে কর্মগুলো আবার উনি ভালো করে দেখতে পারেন, ইনকমপ্লিট রেখে এসছে, সেগুলো আবার কমপ্লিট করবে। এমন নতুন নতুন দেখলো পুরোনো কেসগুলো সব ওপেন করবে। বোঝা গেল? পুরোনো ফাইল আবার হয়তো রিওপেন হয়ে গেল, যেটা চাপা পড়ে বলছি গেছে। স্যার, ন্যাটাল চ্যাটের অনুযায়ী বলুন না, যে যার নর্মাল আছে সে ভালো ফল পায় না যার বকরি আছে সেই বকরি হলে সেটা ভালো ফল পায়, সেটা একটা বকরি, জানার বিষয় ছিল। হ্যাঁ, ও যেটা বলেছে সেটাই, যেটা যাদের বকরি আছে নর্মাল জন্মছকে, তখন শনি যখন বকরি হয়ে যায় তখন তাদের রেজাল্টটা ভালো হয়, তবে বকরি উনি বেশি দিন থাকে না। যে কোনো গ্রহ, বক্রি গ্রহ মানে সে কখনোই ভালো ফল দিতে পারে না স্যার। বকরি গ্রহটা নিয়ে আলাদা একদিন ক্লাস করাবো। ঠিক আছে, বকরি গ্রহ ভালো ফল দিতে পারে না, এটা নিয়ে একটা বড় ক্লাস করে দেবো। এর সাথে এটা আপনি যেটা বলেছেন এটা ইনকমপ্লিট। ঠিক আছে, এরপরে পুরো একটা ক্লাস লেগে যাবে এই বকরি ক্লাস করা থেকে, না? বক্রী গ্রহ দৃষ্টিটা কিভাবে ধরবো, পেছন দিয়ে ধরবো না সামনে দিয়ে, কিভাবে? না না না, মানে সামনে এটা পেছনে কি যেতে হবে না, নর্মাল যেমন দৃষ্টি গুনবেন, যে ভাবে বসে থাকবে বা যে রাশিতে বসে থাকবে সেখান থেকে আপনি গুনে নেবেন দৃষ্টির না ক্ষেত্রে। মানে আচ্ছা স্যার, বলছি গোচরের কথা, স্যার গোচরের কথা বলছি, গোচরে যদি বক্রী হয়, শনি যে যে বক্রী ভাবে বসে হচ্ছে থাকবে সেটাই হবে, যেভাবে বসে যেরকম থাকবে আগের সেখান ঘরে থেকেই রেজাল্ট গুনবেন। দেয় না বকরি হলে? রেজাল্ট দেয় আগের ঘরের, কিন্তু দৃষ্টি দেয় হচ্ছে যেখানে বসে থাকে সেখান থেকে। হ্যাঁ, রেজাল্ট দেয় আগের ঘরে। এটুকু বোঝা গেল? স্যার বলছি শনি রিলেটেড বৃক্ষ আর ফল কি? লজ্জাবতী গাছ। ঠিক আছে, হুম, আর লজ্জাবতী। আর হ্যাঁ, আর ফলের ক্ষেত্রে তুমি কলায় যে কালো মুগ ডাল, হুম, ঠিক আছে,
ওকে, তাহলে মাসকলাইয়ের টাইপ এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এগুলো শুধুমাত্র একজনই দেখলাম গ্রুপে নোট পোস্ট করছে, বাকিরা করছে কি করছে না একটু দয়া করে তাদের নোটগুলো একটু আপডেট দিয়ে দেবেন, ঠিক আছে? নোটের লাস্ট পেজটা একটুখানি ছবি তুলে গ্রুপে দিয়ে দেবেন, হ্যাঁ? তাহলে আমি বুঝতে পারবো যে কে কতটুকু করছে। ওকে, এটুকু আর আপনাদের বলছি কাছে স্যার, আমার করজোড়ে একটা নিবেদন। একটা জিনিস একটু জানার ছিল, একটু বলে দিলে ভালো হতো। বলুন। এই শনি মঙ্গল দুটোই খারাপ, তো যদি কারো যদি ফিফথ হাউসে শনি মঙ্গল শত্রু গৃহে যদি দুটোই বকরি থাকে, তাহলে কি পঞ্চম ভাবে যে কারো কথা সেইগুলোই কি খারাপ দেবে? শনি মঙ্গল নিজেই বসে আছে 6 হাউসে, তাই তো? হ্যাঁ, একদম শত্রু গৃহে বসে আছে দুজনেই বকরি বকরি। অবস্থায়। হ্যাঁ। আচ্ছা, এর উপরে কারো দৃষ্টি? না, তা তো লক্ষ্য করিনি। আচ্ছা, লক্ষ্য করবেন। দ্বিতীয়ত হচ্ছে কোন রাশিতে বসে আছে সেটাও লক্ষ্য করবেন, ঠিক আছে? এবার ওটা যখন ওটা যে কন্যা রাশিতে বসে আছে। কন্যা রাশিতে মানে বুধের রাশিতে, হুম। আচ্ছা, এবার আপনি দেখবেন যে ওই ব্যক্তির শত্রুহন্তা যোগ কিন্তু করছে। 6 হাউসে যে রেজাল্ট দেবেই না তা কিন্তু নয়, ওনার 6 হাউসের ক্ষেত্রে হয়ে যাবে চেষ্টা বল, আর 5th হাউসের উনি পূর্ব পুণ্য ফল দেবে। 5th হাউস হচ্ছে পূর্ব মানে পূর্ব জন্মের ফল, আর বক্রী গ্রহই হচ্ছে পাস্ট লাইফকে কানেক্ট করে। তো বক্রী গ্রহ নিয়ে আমরা পরে ক্লাস মানে করাবো। যদি পাপ কর্ম করে তাহলে পাপের ফল পুণ্য কর্ম করলে পুণ্যের ফল পাবে, এই তো? বুঝতে পারলাম না। মানে পূর্ব জন্মের কর্মের ফল ভোগ করেছে, পূর্ব জন্মে যদি কারোর পাপ কর্ম থাকে তাহলে সেটাই ভোগ করবে, যদি পুণ্য কর্ম থাকে পুণ্য কর্মেই ভোগ করবে। হ্যাঁ, ভোগ করবে। এবার বৃহস্পতি নবম ভাবের অবস্থান দেখতে হবে, বৃহস্পতি আর নবম ভাবের অবস্থান। ওকে, ঠিক আছে? আমি এখনো যদি বা দেখতে জানি না, আমি অ্যাকচুয়ালি আপনি পুরোটা দেখে নিন, কোনো সমস্যা নেই, হ্যাঁ? আমরা পরের ক্লাসে আলোচনা করতে পারবো, আপনি পুরোটা ভালো করে দেখে নিন। অ্যাকচুয়ালি স্যার আমি কৌতূহলবশত এটাতে ঢুকেছিলাম। আমার অ্যাস্ট্রোলজিতে কোনো বিলিভই ছিল না একটা সময়, কিন্তু ওইটাই যে কৌতূহল যে বলে কিভাবে, তো তারপর আস্তে আস্তে ইন্টারেস্ট হয়েছে, এই জন্য বুঝতে একটু লেট হচ্ছে, তাও হয়ে যাবে। আপনি এখন যতটুকু আমরা পড়িয়েছি ততটুকু বুঝতে পারছেন তো? এর থেকে ইজিয়েস্ট ওয়ে আর নেই আমার হ্যাঁ যেটা হ্যাঁ মনে হ্যাঁ। হয়। না না, এখন বুঝতে পারছি, কিন্তু একটা সময় আমি এটাকে বিশ্বাসই করতাম না। আচ্ছা, সেটা আলাদা জিনিস। ঠিক আছে, পরের দিন বলবো আমি এই হ্যাঁ লাইনে কি করে এসেছি, হ্যাঁ? হ্যাঁ, স্যার এটা আমার কৌতূহলবশত আমি আমি একটা জিনিস এসেছি। মানে কোশ্চেন করছি একটা, হুম, এটা ভাবছিলাম আগের দিন। ধরুন স্যার একটা কালপুরুষ কুণ্ডলী, হ্যাঁ? হুম, এবার সেখানে ধরুন আপনার গুরু বৃহস্পতি ধরুন চতুর্থ নাম্বার হাউসে বসে আছে। আচ্ছা, এবার সেই ক্ষেত্রে তাহলে আমরা সেই ক্ষেত্রে তাহলে নবম হাউসের অধিপতি চতুর্থ নম্বরে এবং দ্বাদশ ঘরের অধিপতি চতুর্থ নম্বরে রয়েছে, হুম, এটা তো আমরা বুঝতে পারছি। হুম, তো যে দৃষ্টি যখন দিচ্ছে তো সেই ক্ষেত্রে অষ্টম হাউস, দশম হাউস এবং দ্বাদশ হাউসের উপর তো দৃষ্টি তো দিচ্ছে। হুম, এবার হুম, ধরুন আমি এই ক্ষেত্রে নবম হাউসের ক্ষেত্রে যখন আমরা পড়ছিলাম যে নবম হুম, হাউসের অধিপতি ফোর্থ হাউসে গেছে, হুম। তো সেই ক্ষেত্রে কি আমরা বলতে পারি যে নবম হাউসের অধিপতি আবার অষ্টম হাউসে গেছে যেহেতু দৃষ্টি পড়ছে, না, দৃষ্টি দিয়ে ওইভাবে এরকম আমরা, ভাবে? না, দৃষ্টি আলাদা জিনিস, হ্যাঁ? আর গ্রহের অবস্থান হ্যাঁ, আলাদা জিনিস, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, শুধু দৃষ্টি যখন দেবে সেক্ষেত্রে আমি ওইভাবে কানেকশন করতে পারবো না, তাই তো? না না না, দৃষ্টি দিচ্ছে মানে শুধুমাত্র ওই ঘরে উনি নাক গলাচ্ছে, হ্যাঁ, ঠিক আছে? নাক আচ্ছা গলানো আচ্ছা আচ্ছা বিষয়টা আচ্ছা আলাদা, আর নিজে প্রেজেন্ট থাকা হ্যাঁ, ব্যাপারটা আলাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটাই আমি ভাবছিলাম হুম, যে ধরুন নিজে, বৃহস্পতির ক্ষেত্রে তো ওনার মানে দৃষ্টি অমৃত, এবার বাদ বাকি গ্রহের ক্ষেত্রে তো মানে সেটা একটু চেঞ্জ হতে পারে, তাই হুম, তো? হুম, শুধু বৃহস্পতির ক্ষেত্রেই ব্যাপারটা মানে একদম ডেফিনেটলি পজিটিভ, কিন্তু হুম, অন্য গ্রহের ক্ষেত্রে সেখানে একটু চেঞ্জ হতে পারে, চেঞ্জ হতে পারে। এরকম ব্যাপারটা। চেঞ্জ হতে পারে কি, শুধুমাত্র বৃহস্পতির দৃষ্টি যেখানে পড়বে সেটা অমৃত, বাকি গ্রহের দৃষ্টি যেখানে পড়বে সেই গ্রহের ক্যাটাগরি অনুযায়ী পড়বে। আচ্ছা আচ্ছা, সে ভালো হলে ভালো দৃষ্টি দেবে, হুম, খারাপ হলে খারাপ দৃষ্টি দেবে। খারাপ দৃষ্টি আচ্ছা দেবে। আচ্ছা, আবার এর বুঝেছি। মধ্যে আরেকটা পার্ট আছে, যদি গ্রহ স্বক্ষেত্রী হয় তাহলে তার দৃষ্টি ভালো হয়। স্বক্ষেত্রী, উচ্চস্থ। সক্ষেত্র বলতে? স্বক্ষেত্রী মানে আচ্ছা আচ্ছা, নিজের রাশিতে উচ্চস্থ বসে বা আছে, নিজের ঘরে বসে নিজের আছে। রাশিটা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, সেক্ষেত্রে দৃষ্টি ভালো হবে, কারণ সে নিজে ভালো থাকলে অন্যের পিছনে কাটি করতে কেন যাবে?
ওকে। আচ্ছা তো এখানে okay. পাপ গ্রহ পাপ গ্রহ তার সক্ষেত্রে অবস্থান করলো সেটা ভালো হবে, তাই তো? হ্যাঁ, এই তো আমি এক্ষুনি তো বললাম যে নিজের ঘরে ব্যক্তি যদি সুখে শান্তিতে থাকে তাহলে সে অন্যের ঘরে কি হচ্ছে হুম। দেখতে যাবে থোড়ি। না না না। এবার সে নিজে যদি কষ্টে থাকে তো তখন সে অন্য কাউকে ডিস্টার্ব করবে। আচ্ছা, ঠিক আছে। হুম, ঠিক আছে। ঠিক আছে, তাহলে যা- আজকে এই তাহলে পর্যন্ত। স্যার আরেকটা রাধে জিনিস রাধে।